সো ওয়েলকাম ব্যাক অন। আজকে ক্লাসে যেটা আমরা স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে অ্যাজিওর 104 অ্যাজিওর ক্লাউড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের যে পেপারটা আছে সেটা পুরোপুরি আমরা এই মডিউলটাই কমপ্লিট করব। তো অ্যাজিওর ক্লাউড নিয়ে একটুখানি কথা বলে দিই, তারপর আমরা সিলেবাসের দিকে এগোবো। অ্যাজিওর ক্লাউড যারা ফার্স্ট টাইম ক্লাউডের ক্লাস করছে বা যারা আগে AWS এর ক্লাউড, হয়তো আমার কাছে এখানে কেউ আছে যারা AWS এর ক্লাউড নিয়ে ক্লাস করেছে, তাদের একটা আইডিয়া আছে ক্লাউড জিনিসটা কি। যাদের আইডিয়া নেই তাদের জন্য বলি যে আজকে আমরা আইটি ডিপার্টমেন্টে কাজ করি, আইটি ইনফ্রাতে কাজ করি, আমরা যা যা ডিভাইসেস বা যা যা অ্যাপ্লিকেশন বলি, সার্ভার্স বলি, যা যা জিনিস নিয়ে আমরা কাজ করছি পুরোটাই কিন্তু আমাদের অন প্রিমাইসেস বেসড, মানে ইনফ্রাটাই কিন্তু আমাদের অন প্রিমাইসেস আছে। তো এবারে ক্লাউডের সুবিধা এটাই হচ্ছে যে আমরা যদি চাই আমরা অন প্রিমাইসেস যে রিসোর্সগুলো আছে সেগুলো আমরা ক্লাউডে মাইগ্রেট করে দিতে পারবো। এতে সুবিধা কি আছে, যখন আমরা কোনো ক্লাউডে কোনো সাবস্ক্রিপশন নিই, যখন ক্লাউডে কোনো অর্গানাইজেশন তার কোনো সাবস্ক্রিপশন নিচ্ছে, অ্যাকাউন্ট খুলছে, তো ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে যখন ক্লাউডে যখন আমি আমার পুরো ইনফ্রাস্ট্রাকচারটাকে ডিপ্লয় করে দিচ্ছি, অন প্রিমাইসেস থেকে মুভ করছি ক্লাউডে গিয়ে ডিপ্লয় করে দিচ্ছি, তখন সেখানে অনেক ধরনের সাপোর্ট থাকে যেটা সেই ক্লাউড অর্গানাইজেশন আমাকে প্রোভাইড করে। অন প্রিমাইসেস আমার সিকিউরিটি আমাকে নিজেকে দেখতে হয়, আমার ডিভাইসের সিকিউরিটি আমাকে নিজেকে ইমপ্লিমেন্ট করতে হয়, আমাকে রেগুলার ব্যাকআপস নিতে হয়, রিডান্ডেন্সি কথা আমাকে মাথায় ভাবতে হয়, ফল্ট টলারেন্সের কথা আমাকে মাথায় ভাবতে হয়। যখন আমি ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচারে চলে যাব, এই সব রেসপন্সিবিলিটি কিন্তু হচ্ছে সেই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে। তো আজকে আমরা জানি যে টপমোস্ট যেগুলো হটকেক ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সেটা হচ্ছে একটা অ্যাজিওর যেটা আমরা করতে চলেছি, আর একটা হচ্ছে অ্যামাজনের AWS সলিউশন যেটা আমাদেরকে প্রোভাইড করছে, আর একটা হচ্ছে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। তো এই তিনটে ভেন্ডারের বা আরও অনেক ক্লাউড ভেন্ডার আছে, আলিবাবা আছে, ঠিক আছে, আরও XYZ অনেক ক্লাউড প্ল্যাটফর্ম আছে যারা নিজস্ব ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলেছে, কিন্তু মোস্ট পপুলার যেটা আমরা ভাববো সেটা হচ্ছে আমাদের অ্যাজিওর, AWS অ্যান্ড গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে যে এই টপিক আমরা ডিসকাস করবো অ্যাবাউট অ্যাজিওর ক্লাউড। তো অ্যাজিওর যেটা ক্লাউড যেটা আছে সেটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, মাইক্রোসফট কোম্পানির ক্লাউড এটা। তো আমরা এতদিন অন প্রিমাইসেস যে যে কাজগুলো করতাম, যে যে সার্ভার তৈরি করতাম, যে যে অ্যাপ্লিকেশন সার্ভার তৈরি করতাম, সেগুলো আমরা সব কোথায় এবার ডিপ্লয় করবো, আমরা ক্লাউডে ডিপ্লয় করবো। শুধু তাই নয়, আমার অন প্রিমাইসেস যে রিসোর্সগুলো, এক্সিস্টিং যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকে কী করে আমরা ক্লাউডে মাইগ্রেট করবো, কী করে ক্লাউডে আমরা মুভ করবো। সাপোজ আমার অন প্রিমাইসেস কিছু ডিরেক্টরি সার্ভিস চলছে, অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস চলছে। তো আজকে ধরে নিচ্ছি কোনো অর্গানাইজেশন প্রায় 20 বছর ধরে তার ডিরেক্টরি সার্ভিস অন প্রিমাইসেস চালাচ্ছে। 20 বছর ধরে সেখানে কি আছে, ইউজার ম্যানেজমেন্ট করে এসছে, বিভিন্ন ধরনের পলিসিস সেখানে ইমপ্লিমেন্ট করে এসছে। তো সেই পলিসিস বা সেই ইউজারগুলোকে কী করে আমরা ক্লাউডে মাইগ্রেট করব, এবং তারা ফ্ললেসলি এতদিন যেভাবে তারা অন প্রিমাইসেসে গিয়ে পরে লগ ইন করে কাজ করেছে, এবারে সেই লগ ইন করেই কাজ করবে, কিন্তু সেটার পুরোপুরি ইনফ্রাটা কিন্তু আর অন প্রিমাইসেস থাকবে না, সেটা ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচার হয়ে যাবে। সেই সবকটা জিনিসই আমরা আজকে এখানে ডিসকাস করব। তো অ্যাজিওর ক্লাউডে আমাদেরকে যদি কাজ করতে হয়, সবার আগে আমাদেরকে অ্যাজিওর ক্লাউডে একটা অ্যাকাউন্ট আমাদেরকে থাকতে হবে, একটা অ্যাজিওর অ্যাকাউন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি এখানে চলে যাই google.com-এ, এখানে যদি আমরা লিখি ফ্রি অ্যাজিওর অ্যাকাউন্ট, এবার ফ্রি অ্যাজিওর অ্যাকাউন্ট মানে কি অ্যাকাউন্টটা কি কমপ্লিটলি ফ্রি হবে? ঠিক আছে, তো কমপ্লিটলি কিন্তু অ্যাজিওর অ্যাকাউন্টটা কমপ্লিটলি ফ্রি হবে না। যদি আমি এখানে লিখি ফ্রি অ্যাজিওর অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছি অ্যাজিওর মাইক্রোসফট অ্যাকাউন্ট, ক্রিয়েট ইউর অ্যাজিওর ফ্রি অ্যাকাউন্ট টুডে। তো অ্যাজিওর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে আমার একটা ইমেল অ্যাড্রেস দরকার হবে, নট নেসেসারি মাইক্রোসফটের অ্যাকাউন্টই থাকতে হবে, আমাদের যে কোনো অ্যাকাউন্ট থাকলে পরে আমরা অ্যাজিওরে ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে পরে, যেভাবে নতুন কোনো যদি আমরা পোর্টালে আমাদের লগ ইন ক্রিয়েট করি, যেভাবে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে পরে পোর্টালে লগ ইন ক্রিয়েট করি, এখানেও সেইভাবে করতে হবে। তো জাস্ট এখানে স্টার্ট ফ্রিতে গিয়ে আমরা এখানে ক্লিক করবো অ্যাজিওর মাইক্রোসফট.com-এ, এখানে আমরা গুগল থেকে সার্চ করলাম, স্টার্ট ফ্রিতে গিয়ে পরেই যদি করি, তো সেখানে আমার কিছু ক্রেডেনশিয়াল চাইবে, যে আমার ডিটেলস চাইবে, আমার নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু চাইবে। এবার এখানে দেখো নো অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান বলে একটা অপশন আছে, আমি এখানে ক্রিয়েট ওয়ানে যাবো, ঠিক আছে। তো এখানে আমাকে একটা নতুন অ্যাকাউন্ট কিন্তু এখানে আমার এই ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টটাকে খুলতে চাইছি।
এবারে যখনই আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে যখন নেক্সট করবো অটোমেটিক একটা ফর্ম টাইপ চলে আসবে যেখানে আমাকে আমার ক্রেডেনশিয়াল দিতে হবে। আর একটা কথা জানিয়ে রাখি, অ্যাজিওর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ক্রেডিট কার্ড দরকার আছে। না, ডেবিট কার্ডে হবে না, একটা ক্রেডিট কার্ড দরকার আছে। যে ক্রেডিট কার্ডটা ভিসা অ্যাপ্রুভ ক্রেডিট কার্ড হতে হবে। স্পেশালি যারা বাংলাদেশ থেকে অ্যাটেন্ড করছেন তাদের জন্য বলে দিই, আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে চান বাংলাদেশ থেকে, আপনাদের ভিসা অ্যাপ্রুভ ক্রেডিট কার্ড থাকতে হবে এবং সেটা যেন মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ড হয়, স্পেশালি ফর বাংলাদেশ বলছি। কারণ অন্যান্য কান্ট্রিতে যে আমরা ক্রেডিট কার্ডগুলো দেখতে পারি ওগুলো মাল্টি কারেন্সি বাই ডিফল্ট থাকে, কিন্তু বাংলাদেশের আমি একটা ইস্যু জানি, আমাকে অনেকেই কন্ট্যাক্ট করে বা রিসেন্টলি একজন কন্ট্যাক্ট করেও ছিল যে ক্রেডিট কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছে কিন্তু ক্রেডিট কার্ডটা নিচ্ছে না। তো সেটা যেন মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ড হয় ফর বাংলাদেশ। আচ্ছা, ওই ক্রেডিট কার্ডটা আমাকে ওখানে দিতে হবে, আমাকে ক্রেডিট কার্ডটা দিয়ে ভেরিফাই করাতে হবে। ক্রেডিট কার্ডটা ডিটেলসটা দিয়ে ভেরিফাই করালে আমার অ্যাকাউন্ট থেকে একটা সার্টেন অ্যামাউন্ট ডিডাক্ট করবে। ইট ইজ অ্যারাউন্ড ইন্ডিয়ান মানিতে অ্যারাউন্ড 2 রুপিস, 2 টাকা কিন্তু ইন্ডিয়ান মানিতে ওটা আমাদেরকে ডিডাক্ট করবে। এবার যদি কেউ ইউএসএ থেকে যারা অ্যাকাউন্ট খুলছে, ওই 2 রুপিসের ইকুইভ্যালেন্ট $1 বা এরকম কিছু একটা ওদের ওখান থেকে ডিডাক্ট করবে এবং ওটা রিফান্ডও করে দেবে। যেটা ডিডাক্ট করবে উইদিন 4 to 5 ওয়ার্কিং ডেজ ওটা আমাদের অ্যাকাউন্টে রিফান্ডও করে দেবে। তো ওই ক্রেডিট কার্ডটা কেন আমাদেরকে এখানে দিতে হবে? ক্রেডিট কার্ডটা এই জন্য আমাদেরকে এখানে দিতে হবে, এর কারণ হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্রেডিট কার্ডটা দিয়ে পরে আমরা আমাদের আইডেন্টিটিটাকে ভেরিফাই করাচ্ছি। সেকেন্ড হচ্ছে যে অ্যাকাউন্টটা আমরা এখানে ইউজ করব, এই অ্যাকাউন্টে যা যা রিসোর্স আমরা ক্রিয়েট করব তার একটা প্রাইসিং আছে, তার একটা সার্টেন অ্যামাউন্ট অফ যা যা রিসোর্স ইউজ করি তার একটা টাকা কিন্তু খরচা হয়। তো অ্যাজিওর 30 ডেজের জন্য আমাদেরকে ইন্ডিয়ান মানিতে যদি বলি 30 ডেজের জন্য অ্যারাউন্ড 12,000 রুপিস আমাদেরকে কী করে ক্রেডিট দেবে, যাতে আমরা অ্যাজিওর ক্লাউডটা নিয়ে পড়াশোনা করতে পারি। তো এই 30 ডেজ অবধি যা যা রিসোর্স আমরা ইউজ করবো ওই 12,000 থেকে কিন্তু আমাদের টাকাটা ডিডাক্ট হতে থাকবে। ভয় খাবার কোনো দরকার নেই যে ওই টাকাটা আমাদেরকে ক্রেডিট দিচ্ছে ওটা কখনো আমাদের ক্রেডিট কার্ড থেকে কেটে নেবে, সেটা কিন্তু করবে না। ওটা আমাদেরকে অ্যাজিওর ক্লাউডটাকে নিয়ে যাতে আমরা কাজ করতে পারি বা আমরা ট্রেনিং নিতে পারি বা আমরা যাতে অ্যাজিওর ক্লাউডে আমাদের যা যা প্র্যাকটিস করা দরকার সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, তার জন্য আপ টু 30 ডেজ ওই 12,000 রুপিসটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে। আফটার 30 ডেজ আমরা যা রিসোর্স করবো তার এগেন্সটে কিন্তু আমাদের কাছে একটা বিল আসবে। আচ্ছা, বিল যখন আমরা বলি তখন অনেকের চিন্তা লাগে যে কত বিল চলে আসবে। ঠিক আছে, একটা হিউজ অ্যামাউন্ট যদি বিল চলে আসে তাহলে কি হবে? তাহলে কি আফটার 30 ডেজ অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেবো? আমি রেকমেন্ড করবো না, বন্ধ করার দরকার নেই। কারণ যদি আমাদের কাছে একটা ক্রেডিট কার্ড থাকে তাহলে অ্যাজিওরের অ্যাকাউন্টটা রেখে দেওয়াটা বাঞ্ছনীয়, কারণ আগামী দিনে আমাদেরকে ক্লাউড নিয়ে অনেক কিছু পড়াশোনা করতে হবে, তখন এই অ্যাকাউন্টটা দরকার লাগবে। যেভাবে আমি দেখাবো যদি সেইভাবে আমরা রিসোর্স ইউজ করি তো আই ক্যান ইনশিওর যে আমরা মোবাইল রিচার্জ করতে যে টাকাটা মাসে আমাদের খরচা হয় অ্যারাউন্ড ওর মধ্যেই আমাদের বিলিংগুলো থাকবে, যেখানে আমরা রিসোর্স ক্রিয়েট করবো, ল্যাব প্র্যাকটিস করবো। আফটার প্র্যাকটিসিং দ্য ল্যাব আমরা কী করবো, রিসোর্সগুলোকে আবার ডিলিট করে দেবো যাতে আমাদের বিলিংটা স্টপ হয়ে যায়। তাতে এমন কিছু বড় বিলিং কিন্তু আমাদের কাছে আসবে না। ওয়ান্স ইউ উইল ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্ট ক্রিয়েশনটা কিছু বললাম না, কেন আমরা এখানে মানে মোর ম্যাচিওর, আমরা এখানে সবাই ম্যাচিওর ক্যান্ডিডেট বসে আছি যারা আমরা জানি অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে হয়। ইটস ভেরি সিম্পল। তারপর যদি আমাদেরকে অ্যাজিওরে লগ ইন করতে হয় তাহলে আমার ইউআরএল হবে portal.azure.com। দিস ইজ গোয়িং টু বি দ্য পোর্টাল ইউআরএল। তো এখানে আমি লিখেছিলাম portal.azure.com, যেই আমি এখানে লিখেছিলাম আমরা এইটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, login.microsoftonline.com, ঠিক আছে, এটাও আমরা ইউজ করতে পারি। portal.azure.com। তো portal.azure.com যেই আমি লিখে এন্টার করেছিলাম আমাকে কোথায় রিডাইরেক্ট করে দিল, এই পার্টিকুলার ইউআরএলটার দিকে আমাকে রিডাইরেক্ট করে দিল। এবার এখানে আমাকে কি বলছে, এখানে আমাকে লগ ইন করতে বলছে। তো যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে পরে আমি আমার অ্যাজিওর অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে পরে আমি এখানে লগ ইন করব। তো আমার এখানে যে অ্যাকাউন্টটা আছে সেটা আমি এখানে দিচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি। তো যখনই আমরা আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে পরে আমাদের ক্রেডেনশিয়ালটিকে ভেরিফাই করাবো, আমরা দেখতে পাচ্ছি portal.azure.com এ আমরা কিন্তু অ্যাজিওরে এখানে আমরা লগ ইন করে নিয়েছি। ঠিক আছে, এবারে এই যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি অ্যাজিওরে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাজিওরের আমরা বলতে পারি আমাদের কনসোল ম্যানেজমেন্ট স্ক্রিন, যেখান থেকে আমরা অ্যাজিওর ক্লাউডটাকে পুরোপুরি আমরা কিন্তু ম্যানেজ করতে পারবো।
ইউ ক্যান কল ইট আ ড্যাশবোর্ড। পারফেক্ট। তো এই যে অ্যাজিওর ড্যাশবোর্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা আমাদের সব সার্ভিসেস পেয়ে যাব। একটুখানি এখানে দেখিয়ে দিই, এখানে যেমন এটাকে আমরা পোর্টাল মেনু বলি, এখানে ক্লিক করলে এখানে অলরেডি কিছু সার্ভিসেস আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কিছু সার্ভিসেস। এছাড়াও এর বাইরে যা যা সার্ভিসেস আমাদেরকে দরকার আছে আমরা এখান থেকে সার্চ করে দিতে পারি। এখানে সার্চ বার আছে, আমরা যা যা সার্ভিসেস দরকার আমরা এখান থেকে সার্চ করে দিতে পারবো। এগুলো যেরকম যেরকম ল্যাব করবো সেরকম ভাবে আমাদের কাছে এই জিনিসগুলো হয়ে যাবে। নেক্সট, এবারে যদি আমরা অ্যাজিওরে কোনো ল্যাব আমরা করতে চাই, ফার্স্ট ল্যাব যেটা আমি দেখাবো সেটা হচ্ছে অ্যাজিওরে কি করে আমরা একটা ভার্চুয়াল মেশিনকে ডিপ্লয় করি। ভার্চুয়াল মেশিনকে ডিপ্লয় করা মানে কি, আজকে অন প্রিমাইসেস আমার কোনো একটা সার্ভার আছে, এরকমই কোনো একটা সার্ভার আমি অ্যাজিওর ক্লাউডে ডিপ্লয় করতে চাইছি। তাহলে আমি কি করে ডিপ্লয় করব? সবার প্রথমে বলে দিই যে অ্যাজিওরে যখন আমরা কোনো সার্ভিস, ঠিক আছে, বা কোনো রকম কোনো প্রোডাক্ট আমরা হয়তো চুজ করলাম যেটাকে আমরা ক্লাউডে ডিপ্লয় করব, সবার আগে আমাকে একটা জিনিস ক্রিয়েট করতে হয়, দ্যাট ইজ কল্ড রিসোর্স গ্রুপ। আচ্ছা, রিসোর্স গ্রুপ জিনিসটা কি? ইট ইজ দ্য কালেকশন অফ মাই সার্ভিসেস। যে বিভিন্ন সার্ভিসেস আমি ইউজ করবো সেটাকে কালেকটিভলি আমরা একটা রিসোর্স গ্রুপের আন্ডারে রাখি। নাও আই ক্যান হ্যাভ মাল্টিপল রিসোর্স গ্রুপ ইন মাই ক্লাউড। মাল্টিপল রিসোর্স গ্রুপ কেন আমার থাকবে? সাপোজ আমি এখানে যদি একটুখানি পেন্টে চলে যাই, আমি একটুখানি এখানে এক্সপ্লেন করে দিই। অ্যাজিওর দিস ইজ মাই অ্যাজিওর ক্লাউড, দিস ইজ মাই অ্যাজিওর সাবস্ক্রিপশন। ঠিক আছে, এবার এখানে আমি কি করছি, ধরে নিচ্ছি আমি যদি একটা ছোট আইটি কোম্পানি হয়, আমার 4-5টা ক্লায়েন্ট আছে যাদেরকে আমি ক্লাউড বেস সার্ভিস প্রোভাইড করছি, আউটসোর্স করছি ক্লাউড বেস সার্ভিস। তা প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আমি কি করব, সেপারেটভাবে আমি একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করে নেব। ঠিক আছে, সাপোজ একটা রিসোর্স আমরা, এটা হচ্ছে আমার রিসোর্স গ্রুপ 1, আমি হয়তো RG1 এখানে নাম দিলাম। ঠিক আছে, রিসোর্স গ্রুপ 1, রিসোর্স গ্রুপ 2। ঠিক আছে, এবারে যেরকম আমার ক্লায়েন্টের সার্ভিস প্রয়োজন হবে সেই সার্ভিসগুলোকে আমি ডিপ্লয় করব। সেই সার্ভিসগুলো যখন আমি ডিপ্লয় করব তখন কার ভেতরে করব? এই রিসোর্স গ্রুপের আন্ডারে আমি করব। আই উইল ক্রিয়েট মাই সার্ভিসেস আন্ডার দিস রিসোর্স গ্রুপ। আচ্ছা, এই রিসোর্স গ্রুপ করলে আমার সুবিধাটা কি আছে? সুবিধাটা এটাই হচ্ছে, আমি একটা খুব সিম্পল বলছি, অনেকগুলো সুবিধা আছে, যেহেতু ফার্স্ট ক্লাস আমরা একটু আস্তে আস্তে এগোই। এখানে যদি আমরা কোনো সার্ভিস এখানে ডিপ্লয় করি, মান্থ এন্ডে যখন আমাকে ক্লায়েন্টের কাছ থেকে যখন আমাকে বিল প্রডিউস করতে হবে যে ওর জন্য আমার ক্লাউডে কত খরচা হয়েছে প্লাস আমার নিজের সার্ভিস চার্জ কি, সেইভাবে যখন আমি ক্লায়েন্টকে যখন আমি বিল চার্জ করব, তা আমাকে তো জানতে হবে যে আমার ক্লায়েন্টের পেছনে আমার অ্যাজিওর ক্লাউডকে আমাকে কত পেমেন্ট করতে হয়েছে। সেক্ষেত্রে আমি আমার রিসোর্স গ্রুপ ওয়াইজ, মানে এই রিসোর্স গ্রুপের যে সার্ভিসেসগুলো নিয়েছি কালেকটিভলি, এই রিসোর্স গ্রুপে আমার কি বিল আছে সেই বিলটা কিন্তু আমি কালেকটিভলি কিন্তু দেখতে পাবো, যেহেতু রিসোর্সেসগুলো আমি কালেকটিভলি একটা রিসোর্স গ্রুপের আন্ডারেই আমি রেখেছি। ঠিক আছে, ইভেন যদি অবজেক্ট ওয়াইজ বিলিং যদি আমি চাই, যেটা আমরা ফিউচারে দেখবো, অবজেক্ট ওয়াইজ বিলিং বলতে আমরা কি বলছি, যে পার্টিকুলার একটা সার্ভারের জন্য কত আমাদের বিল হয়েছে। সাপোজ এখানে একটা সার্ভার আমি যদি দেখতে চাই যে আমার এই পার্টিকুলার সার্ভারটার জন্য কত বিল হয়েছে, তো অবজেক্ট ওয়াইজ বিলিংও কিন্তু আমরা এখানে চেক করতে পারবো। তো মোর অর লেস যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে, যখন আমরা অ্যাজিওরে যখন কোনো কাজ করব সবার আগে আমার কিন্তু একটা রিসোর্স গ্রুপ কিন্তু ক্রিয়েট করে দিতে হবে, তারপরে কিন্তু আমরা কোনো ক্লাউডে কোনো সার্ভিস সেখানে আমরা ডিপ্লয় করতে পারবো। তো যদি আমরা চলে আসছি আমাদের এখানে অ্যাজিওর ক্লাউডে, দেখতে পাচ্ছি এখানে আমাকে রিসোর্স গ্রুপ এখানে দেখাচ্ছে রিসেন্ট সার্ভিসেসের মধ্যে, যে রিসেন্ট আমরা যে সার্ভিসেসগুলো ইউজ করবো সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে, এখানে রিসোর্স গ্রুপ দেখাচ্ছে। যদি এখানে না দেখায় রিসোর্স গ্রুপ, আমরা কি করতে পারি, পোর্টাল মেনুতে ক্লিক করে পরে এখানে আবার কিন্তু আমি রিসোর্স গ্রুপ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তা আমি এই রিসোর্স গ্রুপে গেলাম, এই রিসোর্স গ্রুপে গিয়ে পরে দেখতে পাচ্ছি আমার এখানে কিছু রিসোর্সেস অলরেডি এখানে ডিপ্লয় করা আছে। ঠিক আছে, মানে কিছু রিসোর্স গ্রুপ আমার এখানে বানানো আছে, যেমন ডেমো বলে একটা রিসোর্স গ্রুপ আছে, RG1 বলে একটা রিসোর্স গ্রুপ আছে। জাস্ট মিনিট, এটা তো আমি ডিলিট করেছিলাম, এবার দেখে নিই এর ভেতরে কী কী রিসোর্স আছে। স্টোরেজ আছে, ঠিক আছে। তো যেটা আমি এখানে দেখাচ্ছিলাম, যখন আমি এই রিসোর্স গ্রুপ এখানে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি আমার কাছে কী কী রিসোর্স গ্রুপ অলরেডি ক্রিয়েট করা আছে। যদি আমাকে আরও রিসোর্স গ্রুপ যদি এখানে আমাকে ক্রিয়েট করতে হয়, তাহলে এখানে অ্যাড অপশন আছে, আমি অ্যাডে গিয়ে ক্লিক করে এখানে কিন্তু আমি আমার একটা রিসোর্স গ্রুপ কিন্তু ক্রিয়েট করতে পারবো। যেই অ্যাডে গেলাম এখানে এই মানে আমাদের যেরকম উইন্ডোজে অ্যাড্রেস বার থাকে, ঠিক আছে,
যে আমরা দেখতে পারি যে আমরা কোথায় আছি, আমাদের লোকেশনটা। তাহলে আমরা অ্যাজুরের হোম পেজের ভেতরে রিসোর্স গ্রুপের ভেতরে আছি। হ্যাঁ, কাটছে। এবারে এখানে আমি একটা জিনিস বলি, রিসোর্স গ্রুপ যখন আমরা ক্রিয়েট করব, কটা স্টেপ আছে রিসোর্স গ্রুপ ক্রিয়েট করার। এখানে দেখাচ্ছে একটা কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে। ট্যাগস কি আমি আগামী দিনের ক্লাসে এক্সপ্লেন করব, প্লাস আমরা রিভিউ করতে পারি কি কি আমরা ইনফরমেশন দিচ্ছি, নিয়ে আমরা এখানে ক্রিয়েট অপশনে গিয়ে ক্লিক করব। তো বেসিক ইনফরমেশনের ওপরে সবার প্রথমে দেখাচ্ছে কি এখানে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন মানে হচ্ছে যে আমি যখন অ্যাজুরে একটা অ্যাকাউন্ট ওপেন করব, আমাকেও একটা সাবস্ক্রিপশন দেবে, যে সাবস্ক্রিপশনের আন্ডারে আমি আমার রিসোর্সগুলোকে ক্রিয়েট করতে পারবো। যদি আমার কোনো সাবস্ক্রিপশন না থাকে, তাহলে আমি কিন্তু অ্যাজুরে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সত্ত্বেও ইফ আই ওন্ট হ্যাভ এনি সাবস্ক্রিপশন, তাহলে কিন্তু আমি কখনোই কিন্তু সেখানে রিসোর্স ক্রিয়েট করতে পারবো না। সাবস্ক্রিপশন হচ্ছে যে এই সাবস্ক্রিপশনের ওপরে আমার বিলিংটা করা হচ্ছে। এবার একটা সাবস্ক্রিপশনের আন্ডারে মাল্টিপল রিসোর্স গ্রুপ থাকতে পারে। আমি যদি সাবস্ক্রিপশনের বিলিংটা চেক করছি, মানে আমার টোটাল অ্যাজুরে কত বিল এসছে। আমি যদি কোনো রিসোর্স গ্রুপের বিল যদি চেক করছি, সেটা আমি এই রিসোর্স গ্রুপে কত বিলিং আছে সেটাও কিন্তু আমি দেখতে পাবো। তো এইখানে এখন দেখাচ্ছে অ্যাজুর সাবস্ক্রিপশন 1। এখানে যেমন আমার দুখানা সাবস্ক্রিপশন আছে, অ্যাজুর সাবস্ক্রিপশন 1, পে অ্যাজ ইউ গো সাবস্ক্রিপশন। মাল্টিপল সাবস্ক্রিপশন কি করে অ্যাড করতে হয় সেটাও আমরা আগামী দিনের ক্লাসে দেখবো, যখন আমি সাবস্ক্রিপশন নিয়ে পরে পড়াবো। তো এখন আমার এখানে অ্যাজুর সাবস্ক্রিপশন 1-এই আমি এগোবো। প্লাস একটুখানি আমি যে এখানে একটা কথা এখানে বলে দিই, সেটা হলো যে যখন এখানে ক্লাস করবেন, যখন আপনার ফ্রি টায়ার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, তখন এখানে দেখাবেন ফ্রি সাবস্ক্রিপশন, ফ্রি টায়ার সাবস্ক্রিপশন দেখাবেন। ঠিক আছে, 30 days পিরিয়ড, যেটা ফ্রি টায়ার পিরিয়ড আছে, সেইখানে যে আপনাকে ডিফল্ট সাবস্ক্রিপশনটা প্রোভাইড করা হবে, সেখানে লেখা থাকবে ফ্রি টায়ার সাবস্ক্রিপশন। আমার যেহেতু পেড সাবস্ক্রিপশন, ওই জন্য আমার এখানে অ্যাজুর সাবস্ক্রিপশন দেখাচ্ছে। ঠিক আছে, এবার এখানে বলছে রিসোর্স গ্রুপ, আমাকে রিসোর্স গ্রুপের নামটা দিতে হবে। সাপোজ আমি এখানে লিখছি টেস্ট 1 বলে আমার একটা রিসোর্স গ্রুপ আমি এখানে ক্রিয়েট করছি। এবার বলা হচ্ছে রিজন। এই রিজনটা নিয়ে একটুখানি ভালো করে বুঝতে হবে। রিজন মানে হচ্ছে যে লোকেশনে আমার অ্যাজুরে ডেটা সেন্টার তার ডিপ্লয় করেছে। ঠিক আছে, তো অ্যাজুরের ডেটা সেন্টার কিন্তু একটা জায়গায় নেই, মাল্টিপল দেশে মাল্টিপল জায়গায় কিন্তু অ্যাজুর নিজের ডেটা সেন্টারকে ডিপ্লয় করেছে। ঠিক আছে, তো এখানে যেমন আপনি কিছু দেখতে পাচ্ছেন, নর্থ ইউরোপ, ইউকে, সেন্ট্রাল ইউএস, ওয়েস্ট ইউএস। ঠিক আছে, শুধু ইউএসএই আছে তা নয়, আফ্রিকাতে আছে, ইন্ডিয়াতে আছে, ইস্ট এশিয়াতে আছে। ঠিক আছে, জাপানে আছে, কোরিয়াতে আছে, ঠিক আছে, ফ্রান্সে আছে। এখানে আমরা বিভিন্ন রিজন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমার কোথায় কোন রিজনটাই আমার সিলেক্ট করা উচিত? অ্যাকচুয়ালি আমার যে রিজনটাই সিলেক্ট করব, সেই রিজনের ডেটা সেন্টারেই কিন্তু আমার রিসোর্সটা কিন্তু ডিপ্লয় হবে। ঠিক আছে, যদি আমি ইস্ট ইউএস সিলেক্ট করি, ইস্ট ইউএস সিলেক্ট করার মানে ইস্ট ইউএস এ যে ডেটা সেন্টার আছে, সেই ডেটা সেন্টারে আমার এখন রিসোর্সটা ডিপ্লয় হবে। একটা কথা বলে দিই, ক্লাউড মানেটা কি? ক্লাউড মানে হচ্ছে এভরিথিং ইজ রিচেবল ফ্রম এনিওয়্যার, তাই তো? এভরিথিং ইজ রিচেবল ফ্রম এনিওয়্যার ইফ ইন্টারনেট কানেকশন ইজ দেয়ার। তো এখানে মাল্টিপল রিজনে, যে কোনো রিজনে আমরা কিন্তু আমরা ডিপ্লয় করতে পারি। এবার অ্যাকচুয়ালি কোথায় করা উচিত? আমার ক্লায়েন্ট যে রিজন থেকে বিলং করে, বা ক্লায়েন্ট সাপোজ ইন্ডিয়ার একটা কোম্পানি, ঠিক আছে, ইন্ডিয়ার একটা কোম্পানি, সে চাইছে কোনো একটা ওয়েব বেস, সে কোনো একটা ই কমার্স সাইট সে ডেভেলপ করবে। লেটস টেক অ্যান এক্সাম্পল, একটা ই কমার্স সাইট ডেভেলপ করবে। এবার ই কমার্স সাইট যদি সে ডিপ্লয় করে, ওর কাস্টমার যদি ইন্ডিয়াতে থাকে, তাহলে ওর রিসোর্সগুলো কোথায় হওয়া উচিত? আমার ইন্ডিয়াতেই আমার করা উচিত। কেন? তাহলে যে কাস্টমাররা ওই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করবে, তাহলে সেখানে লেটেন্সিটা কম লাগবে, নেটওয়ার্ক লেটেন্সিটা কম হবে। আবার এটাও হতে পারে যে একটা ইন্ডিয়া বেস কোম্পানি, তো ইন্ডিয়ান কোম্পানিটা ই কমার্স সাইট ডেভেলপ করলো, কিন্তু ওর কাস্টমার হচ্ছে ইউএস বেসড। তাহলে আমার অ্যাপ্লিকেশন সার্ভারটা কোথায় হবে? তাহলে আমি জিজ্ঞেস করতে পারি আমার ক্লায়েন্টকে, দেখুন আপনার কাস্টমার যেহেতু ইউএস আছে, আপনি যদি অপটিমাম পারফরমেন্স চান, তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনগুলোকে ডিপ্লয় করা উচিত কোথায়? ইউএস আছে। এই সার্ভারগুলোকে কোথায় ডিপ্লয় করা উচিত? ইউএস আছে। তো সেইভাবে আমরা এগোতে পারি না। সো ওয়ান্স আমি এখানে রিজন সিলেক্ট করে নেবো, আমার যা রিসোর্স ডিপ্লয় হবে সেই রিজনেই হবে। অ্যাজ অফ নাও আমি সেন্ট্রাল ইউএসটাকে এখানে আমি নেবো। আমি থ্রু আউট দ্য ক্লাস যখন আমি ট্রেনিং করাবো, আমি সেন্ট্রাল ইউএস রিজনটাকেই নেবো।
কেন বলে দিচ্ছি, প্রতিটা রিজনের মধ্যে কিছু কিছু এরকম সার্ভিসেস আছে যেগুলো সব রিজনে সব সার্ভিস অ্যাভেলেবেল নেই। বাট বলে রাখি ইস্ট ইউএস বা সেন্ট্রাল ইউএস এই দুটো রিজন হচ্ছে যেখানে ম্যাক্সিমাম সব সার্ভিস ইজ অ্যাভেলেবেল, ঠিক আছে। সেই জন্য আমি এখানে সেন্ট্রাল ইউএস নিলাম। সেন্ট্রাল ইউএস মানে কি, সেন্ট্রাল ইউএস এর রিজনে যে ডেটা সেন্টার আছে সেখানে কিন্তু আমরা আমাদের এই রিসোর্স গ্রুপটা তৈরি করছি এবং সেই রিসোর্স গ্রুপের ভেতরে যে রিসোর্সগুলো ক্রিয়েট করবো সেটা কিন্তু এই রিজনেই ডিপ্লয় হবে। এবার দেখুন এখানে আছে রিভিউ প্লাস ক্রিয়েট। তো তার আগে এখানে নেক্সটের ট্যাগস বলে একটা জিনিস আছে, ট্যাগসটা কিন্তু আমি এখন এক্সপ্লেন করছি না ফার্স্ট ক্লাস, ঠিক আছে। ট্যাগ হচ্ছে সিম্পল ট্যাগিং করা, ঠিক আছে। মানে ট্যাগিং করা আমরা করি না, যে কোনো জিনিস একটা ট্যাগ দিয়ে দিলাম, আমরা ওই ট্যাগ নেমটা দিয়ে পরে আমরা সেটাকে সার্চ করি। তো এখানে আমরা যা যা ক্রিয়েট করবো প্রতিটা রিসোর্সের এগেনস্টে আমাদেরকে ট্যাগ ইউজ করতে হয়। মানে ইট ইজ রেকমেন্ডেড দ্যাট ইউ শুড ইউজ ট্যাগ, কেন প্রোডাকশন এনভায়রনমেন্টে ট্যাগ আমাকে ইউজ করতেই হবে। এখন আমি ট্যাগ এখানে ইউজ করছি না, ডাইরেক্ট আমি রিভিউ প্লাস ক্রিয়েটে এখানে ক্রিয়েট করে দিচ্ছি। যখনই আমি এখানে রিভিউ প্লাস ক্রিয়েটে ক্লিক করলাম এখানে দেখাচ্ছে ভ্যালিডেশন পাস্ট, তাহলে এবারে আমার এখানে ক্রিয়েট অপশনে গেলে আমার এখানে রিসোর্স গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি রিসোর্স গ্রুপের আন্ডারে এখানে রিসোর্স গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এখানে আমার একটা নোটিফিকেশন বার আছে, এই যে বেল আইকনটা দেখি, দিস ইজ এ নোটিফিকেশন আইকন ওভার হিয়ার। আমি যা যা কাজ করব তার একটা নোটিফিকেশন কিন্তু আমি এই বেল আইকনের নিচে আমি কিন্তু পেয়ে যাবো। যেমন এখানে দেখাচ্ছে রিসোর্স গ্রুপ ক্রিয়েটেড, মানে রিসোর্স গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। রিসোর্স গ্রুপ নিয়ে আমি আর একটুখানি কথা বলবো, যদি একটু নিচে আসি, assume this is my entire Azure cloud, ঠিক আছে। এই Azure cloud এর ভেতরে এখানে কি আছে, আমার মাল্টিপল রিজন আছে। যেমন আমার এখানে দেখলাম সাপোজ দিস ইজ মাই সেন্ট্রাল ইউএস রিজন, ঠিক আছে। এরকম ধরে নিচ্ছি ইস্ট ইউএস আছে, ঠিক আছে। এরকম ধরে নিচ্ছি সেন্ট্রাল ইন্ডিয়া আছে। এই যে এক একটা রিজন আমরা এখানে দেখতে পাচ্ছি না, এগুলো কি পুরো এটা যদি আমার একটা পুরো Azure ক্লাউড হয়, তো এর ভেতরে কি আছে, এগুলো হচ্ছে আমার রিজন। এবার এক একটা রিজন মানে হচ্ছে ওই লোকেশনগুলো যেখানে Azure ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে। এবার এক একটা রিজনে মোস্ট অফ দ্য রিজন হ্যাভ মিনিমাম 3 ডেটা সেন্টার। এক একটা রিজনে মিনিমাম 3টে করে কিন্তু ডেটা সেন্টার ডিপ্লয় করা হচ্ছে। এইগুলোকে বলা হয় অ্যাভেলেবিলিটি জোন। আমরা কি বলি, অ্যাভেলেবিলিটি জোন। AZ লিখছি, তলায় এখানে আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হয় অ্যাভেলেবিলিটি জোন। মিনিমাম 3টে, হ্যাঁ, কিছু কিছু এরকম রিজন আছে যেখানে এখনো 3টে করে অ্যাভেলেবিলিটি জোন নেই, ঠিক আছে, যেটা আস্তে আস্তে হয়তো পূরণ হয়ে যাবে। তো অ্যাজুরের প্রথমই জিনিস হচ্ছে যে ওদের প্রতিটা রিজনে যেন মিনিমাম 3টে করে যেন অ্যাভেলেবিলিটি জোন থাকে। এই অ্যাভেলেবিলিটি জোনগুলো কি, দিস আর দ্য অ্যাকচুয়াল ডেটা সেন্টার। এবার এটার মানে হচ্ছে যে যদি এই রিজনটা আমার সেন্ট্রাল ইন্ডিয়া হয়, তো সেন্ট্রাল ইন্ডিয়াতে 3টে অ্যাভেলেবিলিটি জোন আছে, মানে 3টে ডেটা সেন্টার আছে, ঠিক আছে। আর এই 3টে ডেটা সেন্টার 3টে ডিফারেন্ট লোকেশনে আছে সেন্ট্রাল ইন্ডিয়ার ভিতরে। তো সেন্ট্রাল ইন্ডিয়া হচ্ছে একটা রিজন যেখানে 3টে অ্যাভেলেবিলিটি জোন আছে। আমি যখন রিজন সিলেক্ট করলাম সেন্ট্রাল ইন্ডিয়া, তাহলে আমার যে রিসোর্সটা ডিপ্লয় হবে এই 3টে ডেটা সেন্টারের মধ্যে যে কোনো একটা ডেটা সেন্টারে ডিপ্লয় হবে। এবার প্রশ্ন আসতে পারে যে আমরা কি আমাদের ডেটা সেন্টারটাও চুজ করতে পারি, যে রিজন যেরকম সিলেক্ট করলাম, এবার ওই রিজনের ভেতরে আমার অ্যাভেলেবিলিটি জোন 1, ঠিক আছে, এটা অ্যাভেলেবিলিটি জোন 2 আর এটা অ্যাভেলেবিলিটি জোন 3, যে আমি কোন অ্যাভেলেবিলিটি জোনে আমি আমার রিসোর্সটাকে ডিপ্লয় করব সেটাও কি আমরা চুজ করতে পারি। আমি বলছি হ্যাঁ, সেটাও কিন্তু আমরা চুজ করতে পারি। এই যে অ্যাভেলেবিলিটি জোনগুলো করা হয়েছে এগুলো রিডান্ডেন্সি পারপাসে ইউজ করা হয়। প্রত্যেকটা অ্যাভেলেবিলিটি জোন আর ইন্টার কানেক্টেড উইথ হাই স্পিড ইন্টারনেট লিঙ্ক। প্রত্যেকটা অ্যাভেলেবিলিটি জোন কিন্তু তাদের মানে দে আর কানেক্টেড উইথ হাই স্পিড ইন্টারনেট লিঙ্ক। এবং এই যে হাই স্পিড ইন্টারনেট লিঙ্কটা আছে এটা কিন্তু অ্যাজুরের প্রাইভেট লিঙ্ক, কিন্তু এটা হচ্ছে অ্যাজুরের কি একদম প্রাইভেট লিঙ্ক, ঠিক আছে। প্রাইভেট কানেকশন দিয়ে পরে প্রত্যেকটা অ্যাভেলেবিলিটি জোনকে কিন্তু ওরা কানেক্টেড করে রেখেছে। তো দুটো কনসেপ্ট আমরা এখনো পর্যন্ত বুঝলাম, সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ রিজন অ্যান্ড কনসেপ্ট অফ অ্যাভেলেবিলিটি জোন, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, একটা রিসোর্স গ্রুপ টেস্ট 1 বলে একটা রিসোর্স গ্রুপ আমরা ক্রিয়েট করে দিয়েছি। এবারে এখানে আমরা কিছু রিসোর্স ডিপ্লয় করব।
প্রথমেই দেখি একটা সার্ভার কি করে আমাদেরকে ডিপ্লয় করতে হয়। তো সার্ভার যদি আমাকে এখানে ডিপ্লয় করতে হয় তা আমি কি করব, এই পোর্টাল মেনুতে যাব আর এখানে গিয়ে দেখতে পাচ্ছি ভার্চুয়াল মেশিনস বলে একটা অপশন আছে। সার্ভারটা কি, সার্ভারটা তো এখন আমার কাছে ভার্চুয়াল না, আমার কাছে তো সার্ভারটা তো ফিজিক্যালি আমার কাছে প্রেজেন্ট নেই, ক্লাউডে আমি ওটাকে ক্রিয়েট করছি। তো হোয়াট আই উইল চুজ, এই পোর্টাল মেনু থেকে যদি আমি কোনো সার্ভার ডিপ্লয় করতে হয় তাহলে আমি এখানে ভার্চুয়াল মেশিনসে এখানে আমি ক্লিক করব। তো ভার্চুয়াল মেশিনে ক্লিক করা মাত্রই এখন দেখতে পাচ্ছি নো ভার্চুয়াল মেশিন টু ডিসপ্লে, এখন কোনো ভার্চুয়াল মেশিন এখানে নেই, রাইট। এবার যদি নতুন কোনো ভার্চুয়াল মেশিন এখানে আমাকে ক্রিয়েট করতে হয়, অ্যাজ সিম্পল এজ দ্যাট আমি অ্যাডে যাবো, অ্যাডে গিয়ে এখানে আমি ভার্চুয়াল মেশিনকে সিলেক্ট করবো, এখানে ভার্চুয়াল মেশিন অপশনটা আমি দেখতে পাচ্ছি। তো ভার্চুয়াল মেশিনকে আমি এখানে সিলেক্ট করলাম, চলে এসছে এখানে ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন। এবার এই ভার্চুয়াল মেশিনে যখন আমরা ক্রিয়েট করব কতগুলো স্টেপ আছে, একটা বেসিক ইনফরমেশন স্টেপ আছে, তারপর আমরা সেখানে ডিস্ক ম্যানেজমেন্ট চাইলে আমরা মানে আমার ভার্চুয়াল মেশিনে কি ডিস্ক থাকবে সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো, মানে স্টোরেজ, ডিস্ক স্টোরেজ, ভিএম স্টোরেজ যেটা আমরা বলি। আমরা ভার্চুয়াল মেশিনের নেটওয়ার্ক সিলেক্ট করতে পারবো, কিছু ম্যানেজমেন্ট ট্যাব আছে, অ্যাডভান্স ট্যাব আছে, ট্যাগস আছে, এগুলো লাস্টে রিভিউ প্লাস ক্রিয়েট আছে। ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার আগে একটুখানি বলে দিই, এই সবগুলো হচ্ছে এক একটা চ্যাপ্টার। ডিস্ক একটা চ্যাপ্টার, ঠিক আছে, নেটওয়ার্কিং একটা অনেক বড় চ্যাপ্টার, ম্যানেজমেন্ট টুলে আমরা অনেকগুলো সার্ভিস দেখবো যেগুলো মাল্টিপল চ্যাপ্টার একটাতে কম্বাইন করা আছে। হ্যাঁ, তো আমরা আজকে যখন ভার্চুয়াল মেশিন এখানে ডিপ্লয় করব, তা আমরা প্রত্যেকটা জিনিসের অনেকগুলো জিনিস থাকবে যেগুলো আমরা ডিফল্ট সেটিংস নিয়ে পরে এগোবো, ঠিক আছে। বাট ট্রাস্ট মি, বাই দ্য এন্ড অফ দিস ট্রেনিং আমরা এখানে যা যা অপশন থাকবে সব অপশনগুলো আমাদের হাতের মুঠোয় থাকবে, আমরা সবগুলো নিয়ে আমরা ল্যাব দেখবো। তো এখন এই বেসিক ইনফরমেশনের প্রথমে কি সিলেক্ট করতে হচ্ছে আমাকে, আমার সাবস্ক্রিপশন, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে আমাকে এখানে সাবস্ক্রিপশন এখানে সিলেক্ট করতে হচ্ছে। যখন আমরা প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করব, এটা হতে পারে কোম্পানির কাছে মাল্টিপল সাবস্ক্রিপশন নেওয়া আছে। তো কোম্পানি অনেকভাবে এখানে ইউজারদেরকে রাইট দেওয়া যেতে পারে, আমরা সেটাও ফিউচারে দেখব, যে আমি কোনো ইউজারকে রাইট দিলাম ও শুধু অ্যাজিওর সাবস্ক্রিপশন ছাড়া অন্য কোনো সাবস্ক্রিপশনও কাজ করতে পারবে না, তাহলে ও শুধু অ্যাজিওর সাবস্ক্রিপশনই দেখতে পাবে। আবার অনেক ইউজারের এরকম রাইট থাকতে পারে যে ওরা মাল্টিপল সাবস্ক্রিপশনে ওরা কিন্তু রিসোর্স ডিপ্লয় করতে পারে। যদি মাল্টিপল সাবস্ক্রিপশনের পারমিশন থাকে, তো যখন সেই রিসোর্সটা ডিপ্লয় করবে অবভিয়াসলি কোম্পানি তাকে রেকমেন্ড করে দেবে কোন সাবস্ক্রিপশনের আন্ডারে রিসোর্সটা ডিপ্লয় হবে। এখানে যেমন দুটো সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছি, তো হ্যাঁ, এরকম আমরা আরো সাবস্ক্রিপশন ক্রিয়েট করতে পারি। আমার এখানে কি হয়, আমার এখানে দুটো বিল আছে, অ্যাজিওর সাবস্ক্রিপশন 1 এর জন্য একটা বিল আছে, আর পে অ্যাজ ইউ গো সাবস্ক্রিপশনের আন্ডারে আর একটা বিল আছে। তো কোম্পানি এরকম কি করতে পারে, মাল্টিপল সাবস্ক্রিপশন ক্রিয়েট করে রাখতে পারে, ইনফ্রার জন্য আলাদা, ডেভের জন্য আলাদা, টেস্টিং এনভায়রনমেন্টের জন্য আলাদা। তো ডিফারেন্ট সাবস্ক্রিপশন কিন্তু কোম্পানিরা ক্রিয়েট করে রাখতে পারে। তো যদি কোনো ইউজারের রাইট থাকে যে সে মাল্টিপল সাবস্ক্রিপশনে গিয়ে কাজ করতে পারবে, তাহলে যখন সে কোনো কিছু ডিপ্লয় করবে ফার্স্ট অফ অল তাকে এটা সিলেক্ট করে দিতে হবে, বা কোম্পানি তাকে বলে দেবে কোন সাবস্ক্রিপশনে সে কাজটা করবে। তো আমার এখানে অ্যাজিওর সাবস্ক্রিপশন থাকবে। রিসোর্স গ্রুপ নেক্সট, আগেই সিলেক্ট করতে বলছে, রিসোর্স গ্রুপটাকে সিলেক্ট করো। তো রিসোর্স গ্রুপটাকে যদি সিলেক্ট করতে হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে ব্রাউজ করি আমাকে আমার কিছু রিসোর্স গ্রুপ দেখাচ্ছে। আমার এটা কি হবে, টেস্ট 1 বলে একটা রিসোর্স গ্রুপ আমি ক্রিয়েট করেছিলাম, সেই রিসোর্স গ্রুপটা আমি এখানে সিলেক্ট করলাম। এখান থেকেও ডাইরেক্টলি আমরা রিসোর্স গ্রুপ কিন্তু ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। ভার্চুয়াল মেশিন নেম কি নাম দেবো, আমি সাপোজ একটা এক্সাম্পল দিলাম VM1, আমি এখানে নেম দিলাম। আচ্ছা, রিজন কি আছে, সেন্ট্রাল ইউএস। আচ্ছা, এটা অটোমেটিক কি করে সিলেক্ট হয়ে গেল, কেন আমার রিসোর্স গ্রুপটা সেন্ট্রাল ইউএসে ছিল, সেই জন্য রিজনটাও এখানে সেন্ট্রাল ইউএস নিয়ে নিয়েছে। তার মানে আমি যদি এখানে রিজন চেঞ্জ করতে চাই, আমি কি চেঞ্জ করতে পারবো না? সেন্ট্রাল ইউএস থেকে যদি এটাকে ইস্ট ইউএস করি, তাহলে কি আমার ইস্ট ইউএস দিয়ে পরে এখানে যদি আমি ক্রিয়েট করতে চাই, তাহলে কি এখানে ক্রিয়েট হবে না? বলে রাখি হবে, ঠিক আছে। এবার এখানে একটু বিট কনফিউশন হয়ে গেল না সবাইকার, তাহলে রিজনটার মানে কি দাঁড়ালো? ভেরি সিম্পল একটা পয়েন্ট দেখাচ্ছি। আজকে ধরে নিচ্ছি এখানে এটা হচ্ছে আমার সেন্ট্রাল ইউএস রিজন, ঠিক আছে। সেন্ট্রাল ইউএস এটা রিজন। এই সেন্ট্রাল ইউএসএ আমি ধরে নিচ্ছি কোনো কোম্পানি তার কোনো রিসোর্স ডিপ্লয় করেছে, কোনো একটা অ্যাবিলিটি জোনে করেছে, ঠিক আছে। তাহলে ওর রিসোর্স গ্রুপটা কোথায় বানানো আছে? এই সেন্ট্রাল ইউএস রিজনে রিসোর্স গ্রুপটা বানানো আছে। কালকে ওই কোম্পানিটা তার একটা ব্রাঞ্চ খুললো সাপোজ ইন্ডিয়াতে, রাইট? তো রিজন চেঞ্জ হয়ে গেল।
এবার ইন্ডিয়াতে যখন ওখানে ডিপ্লয় ওর ওখানে কোনো সার্ভার ও যদি ডিপ্লয় করতে চায়, ঠিক আছে, ওই সার্ভারটা ও চাইছে ও কোন রিজনে করবে, ও ইন্ডিয়া রিজনে ওটাকে ডিপ্লয় করতে পারে, কিন্তু ও সেম রিসোর্স গ্রুপে রাখতে চাইছে। কেন? ওই কোম্পানিরই রিসোর্স এটা, বলতে পারলাম? সেম কোম্পানিরই কি হচ্ছে, তার একটা ব্রাঞ্চ খুলেছে ইন্ডিয়াতে, তো ও কি করছে, ওর নামে একটা ওই কোম্পানির নামে একটা আমি রিসোর্স গ্রুপ বানিয়েছি। রিসোর্স গ্রুপটা কিন্তু একটা কোনো ফিজিক্যালের কোনো এক্সিস্টেন্স নেই, লজিক্যালি কালেকটিভ অফ রিসোর্সেসকে একসাথে করে পরে একটা রিসোর্স গ্রুপ তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই রিসোর্স গ্রুপটা আমার থাকতে পারে, রিসোর্স গ্রুপটা ক্রিয়েট করেছি আমি সেন্ট্রাল ইউএসএ, কিন্তু কখনো যদি মনে হয় আমি কোনো রিসোর্স ডিপ্লয় করবো অন্য কোনো রিজনে, বাট সেটা আন্ডার দিস রিসোর্স গ্রুপ হবে, সেটা কিন্তু আমার হতে পারে। বলতে পারলাম কি বললাম না? ওই দিক থেকে যারা অনলাইনে আছেন, যদি কারো ডাউট থাকে প্লিজ কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আনমিউট করে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা সেন্ট্রাল ইউএস আমরা এখানে আমরা ডিফল্ট এগোচ্ছি, আমরা আরেকটা ভিএম ক্রিয়েট করবো, সেটাকে আমরা অন্য রিজনে করবো, ঠিক আছে। এরপরে এখানে দেখাচ্ছে অ্যাভেলেবিলিটি অপশন। অ্যাভেলেবিলিটি অপশন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে, যেমন অ্যাভেলেবিলিটি সেট বলে একটা অপশন আছে, আর অ্যাভেলেবিলিটি জোন বলে একটা অপশন আছে। আমি বলেছিলাম না, যদি আমি চাই সেন্ট্রাল ইউএস এর কোন জোনে রাখবো সেটাও আমি কিন্তু সিলেক্ট করতে পারি। সেন্ট্রাল ইউএস হচ্ছে একটা রিজন, এবং সেই রিজনের আন্ডারে মিনিমাম 3টে অ্যাভেলেবিলিটি জোন আছে। তো আমি যদি এখানে সিলেক্ট করি, আমি 1 2 3 দেখতে পাচ্ছি, তো যদি আমি এইটাকে সিলেক্ট করছি, তার মানে হচ্ছে আমি অ্যাভেলেবিলিটি জোন 1 এ রাখছি। হ্যাঁ, যে মুহূর্তে আমি এখানে জোন সিলেক্ট করলাম, সেই মুহূর্তে 1 2 3 চলে এসছে। আবার আমি যদি এখানে যদি এটাকে করি নো ইনফ্রাস্ট্রাকচার রিডান্ডেন্সি রিকোয়ার্ড, তাহলে এটা যে কোনো একটা ডেটা সেন্টারে যে কোনো অ্যাভেলেবিলিটি জোনে কিন্তু অটোমেটিক সেখানে অ্যাজিওর ডিপ্লয় করে দেবে। এবার হচ্ছে ইমেজ, যে আমাদের যে সার্ভারটা ডিপ্লয় করবো সেখানে কি অপারেটিং সিস্টেম থাকবে, সেই ইমেজটাকে আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আমি এখানে চলে যাই ইমেজে, এখানে আমি কিছু ইমেজেস দেখতে পাচ্ছি। এর বাইরে যদি কোনো ইমেজ দেখতে হয় তো সি অল ইমেজেস, সেখানেও কি আমি এর বাইরে কোনো ইমেজ যদি চাই আমি ডিপ্লয় করতে পারি। তো অ্যাজ অফ নাও আমি যে ইমেজটাকে ডিপ্লয় করবো সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2000 অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তো উইন্ডোজ সার্ভার 2012 R2 ডেটা সেন্টার, আমি এই ইমেজটাকে এখানে আমি ডিপ্লয় করছি। অ্যাজিওর স্পট ইনস্ট্যান্স এখন আমি বোঝাবো না। এবার হচ্ছে সাইজ। সাইজ বলতে আমার যে মেশিনটাকে আমি ডিপ্লয় করতে চলেছি, এই মেশিনটার হার্ডওয়্যার ক্যাপাবিলিটিস কি কি থাকবে। তো দেখাচ্ছে এখানে 1 ভার্চুয়াল সিপিইউ এন্ড 3.5 GB অফ মেমোরি, এখানে র্যাম দেখাচ্ছে। এবার যদি আমাকে এখানে সাইজ যদি চেঞ্জ করতে হয়, এখানে কিছু অপশনস পাচ্ছি আমি সাইজের, ঠিক আছে, যেমন 2 ভার্চুয়াল সিপিইউ, দুটো সিপিইউ থাকবে, 8 GB র্যাম থাকবে। এর থেকে বেশি সাইজের যদি কোনো সিস্টেম নিতে হয়, যেগুলো হয়তো এখানে আমি পাচ্ছি না, ঠিক আছে, এর থেকে আরো একটু হাই কনফিগার সিস্টেম আমার দরকার, তাহলে আমি কি করবো, সি অল সাইজ। তো সি অল সাইজ করলে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আমার কাছে কিছু সিস্টেম এখানে দেখাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের যে ভার্চুয়াল মেশিনের যে হার্ডওয়্যার কনফিগারেশনের যে সিস্টেমগুলো আছে, তার একটা নেম, মানে নেমিং ক্রেচার এখানে দেওয়া আছে। এখানে যেমন আমি সিপিইউ দেখতে পাচ্ছি, কটা করে আমার সিপিইউ আছে, এখানে আমি র্যাম দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার যদি আমি এখানে নিচে যাই, ঠিক আছে, তো নিচে আমি দেখতে পাচ্ছি আমার এখানে এরকমও আমাকে একটা সিস্টেম দেখাচ্ছে, যেখানে 8টা ভার্চুয়াল সিপিইউ আছে আর 32 GB র্যাম আছে, ঠিক আছে। এবারে এখানে যদি স্ক্রল করি, আরো কিন্তু আমরা হাই এন্ড সিস্টেম কিন্তু এখানে আমরা দেখতে পাবো। ডি সিরিজ, বি সিরিজ, এগুলোকে কিছু সিরিজে ডিভাইড করে রাখা আছে, ঠিক আছে। এখানে যদি আমি দেখি এ সিরিজ, এবার এগুলো একটা মানেও আছে, মানেটাও এখানে আমি এক্সপ্লেন করে দেবো একটা সেপারেট ভিএমএ ক্লাসে। ডি সিরিজ, এবার জেনারেশন দেখাচ্ছে, ঠিক আছে, 3rd জেনারেশন ডি ফ্যামিলি, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে কিছু এরকম আমাকে দেখাচ্ছে, যেরকম আমি সিস্টেম চুজ করব তার সেরকম আমার কাছে এখানে বিলিং আসবে, রাইট। এখানে বিলিংটাও কিন্তু এখানে লিখে দিয়েছে যে পার মান্থ এই সার্ভারটাকে চালানোর জন্য আমার কি বিল হবে, রাইট। না 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 না, ঠিক আছে। এখানে বিলিংটাও কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। তো মোরাললেস যখন আমরা কোনো কিছু ডিপ্লয় করব, অবভিয়াসলি আমাদের কোম্পানি থেকে আমাদের রেকমেন্ডেশন করে দেবে যে আমাদের
কোন ধরনের সিস্টেম, তার কি হার্ডওয়্যার কনফিগারেশন থাকা উচিত, সেই অনুযায়ী কিন্তু আমাকে এখান থেকে সেটাকে সিলেক্ট করতে হবে, রাইট। এবারে কাস্টম করার কোনো জায়গা নেই না। এবারে এখন যেহেতু আমরা ল্যাব পারপাসে করছি, দিস ইজ সাফিসিয়েন্ট ফর মি, ঠিক আছে। নেক্সট এখানে আমি ইউজার নেম দেবো। ইউজার নেমটা কি হচ্ছে, এই ইউজার নেমটা দিয়ে পরেই আমি আমার সিস্টেমে লগ ইন করবো। এখানে কুশল বলে ইউজার নেম দিলাম, অ্যান্ড আমার এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডটা বোধহয় অ্যারাউন্ড 12 ক্যারেক্টারের এখানে হতে হবে, কমপ্লেক্স পাসওয়ার্ড অ্যারাউন্ড 12 ক্যারেক্টারের। এখানে দেখুন আমার পাসওয়ার্ড ম্যাচ করে গেছে, ঠিক আছে। এইবার এখানে কিছু অপশনস আছে। ইনবাউন্ড বলছে ইনবাউন্ড পোর্ট রুলস। ইনবাউন্ড পোর্ট রুল মানেটা কি? ইনবাউন্ড পোর্ট রুল মানে হচ্ছে এখানে একটুখানি বোঝাই। এখানে সাপোজ আমি অ্যাজোরে এখানে একটা অ্যাজোর ক্লাউডে আমি এখানে একটা ভিএম লঞ্চ করলাম, ঠিক আছে, একটা সার্ভার আমি ক্রিয়েট করলাম, রাইট। এটা অ্যাজোর ক্লাউডে আছে। এবার এই ভিএমটাকে আমি কি করে অ্যাক্সেস করব? এই পুরোটা তো অ্যাজোর ক্লাউড। এই ভিএমটাকে আমি অ্যাক্সেস করব আমার এই সিস্টেম থেকে যদি অ্যাক্সেস করতে হয়, তো দিস ইজ মাই ইন্টারনেট। এই ইন্টারনেট, সাপোজ এটা ইন্টারনেট, ঠিক আছে। এবং এই ইন্টারনেটে আমি ধরে নিচ্ছি আমি এখানে একটা ল্যাপটপে বসে আছি, দিস ইজ মাই ল্যাপটপ। এবং এই ল্যাপটপে আমার ইন্টারনেট কানেকশন অলরেডি আমার কাছে আছে। তা আমি এই ভিএমটাকে অ্যাক্সেস করব কিভাবে? এই ইন্টারনেটের থ্রু দিয়ে ভিএমটাকে আমি কিন্তু অ্যাক্সেস করব, কারণ এটা ক্লাউডে অন্য জায়গায় ডিপ্লয় হচ্ছে। এই যে ভিএমটাকে আমি ক্লাউডের থ্রু দিয়ে যখন অ্যাক্সেস করব, তখন আমার ট্রাফিকটা কোন দিকে যাচ্ছে দেখুন তো। আমার ট্রাফিকটা টুয়ার্ডস ইন্টারনেট, আর ইন্টারনেট থেকে যদি আমি দেখি সেই ট্রাফিকটা টুয়ার্ডস দিস ভিএম কিন্তু মুভ করছে, রাইট। তো এই ভিএম এর ক্ষেত্রে এই যদি ভার্চুয়াল মেশিনের রেসপেক্টে যদি আমি ভাবি, তাহলে এই ট্রাফিকটা কি হচ্ছে? ইনবাউন্ড ট্রাফিক হচ্ছে কিনা, হ্যাঁ। তো এখানে ওই জিনিসটাই এখানে দেখাচ্ছে যে আমার ইনবাউন্ডে কোন পোর্টটাকে আমি অ্যালাউ রাখবো। এখানে পোর্ট আমাদেরকে অ্যালাউ করতে হবে। পোর্ট কেন অ্যালাউ করতে হবে? কেন আমি ইন্টারনেট থেকে কিন্তু আমার ট্রাফিকটা যাচ্ছে, রাইট। তো ইন্টারনেট থেকে যদি আমার ট্রাফিকটা যায়, আমি সব পোর্টকে অ্যালাউ করে রাখতে পারি না, রাইট। সব পোর্টকে অ্যালাউ করে রাখলে পরে মেবি মাই ভিএম ক্যান বি কম্প্রোমাইজ। ওটা কিন্তু যে কোনোভাবে কম্প্রোমাইজ হতে পারে, ঠিক আছে, আনএথিক্যাল ইউজের মাধ্যমে। তো আমি এখানে কি করব? এখানে দেখাচ্ছে যেহেতু আমাকে ভিএমটাকে কানেক্ট করতে হবে, আমার একটা পোর্ট কিন্তু ও কিন্তু ওপেন রেখে দিয়েছে, সেটা হচ্ছে RDP পোর্ট। RDP হচ্ছে রিমোট ডেস্কটপ প্রোটোকল। এই পার্টিকুলার প্রোটোকলটা থ্রু, যার পোর্ট নাম্বার হচ্ছে 3389, এই প্রোটোকলটা থ্রু দিয়ে আমরা কি করতে পারি? একটা সিস্টেমে বসে আমরা রিমোটলি অন্য সিস্টেমে কিন্তু কানেক্ট করতে পারি। তো যদি RDP পোর্টটা যদি না থাকে, তাহলে কিন্তু আমি রিমোটলি এই ভিএমটাকে আমি এখানে তৈরি তো করে ফেলবো, বাট এটাকে আমি কানেক্ট করতে পারবো না। ক্লিয়ার? নেক্সট আমাকে এখানে বলছে যদি আমার কাছে উইন্ডোজ সার্ভারে কোনো লাইসেন্স থাকে, যে সার্ভারটা আমি ডিপ্লয় করছি, অনেক সময় কোম্পানিরা কি করে বাল্কে অনেক লাইসেন্স কিনে রাখে। তো যদি আমার কাছে কোনো লাইসেন্স থাকে, এখানে আমি টিকমার্ক করে এখানে আমাকে আমার লাইসেন্সটাকে এখানে আমাকে দিতে হবে, ঠিক আছে। তাতে কি হবে? যদি আমার কাছে যদি কোম্পানির নিজস্ব লাইসেন্স ইউজ করে, তাহলে সেই লাইসেন্সের যে পার্টিকুলার ফি, সেটা কিন্তু অ্যাজোর তাকে চার্জ করবে না। যেখানে লিখে দিয়েছে সেভ আপ টু 49% উইথ দ্য লাইসেন্স ইউ অলরেডি ওন ইউজিং অ্যাজোর হাইব্রিড বেনিফিট, ঠিক আছে। এবার আমার কাছে আমার কোনো লাইসেন্স নেই, তো আমাকে লাইসেন্সটা অ্যাজোরের কাছ থেকে নিতে হবে। নেক্সট এখানে কি আছে? ডিস্ক অপশন। এখানে আর কোনো অপশন নেই। তো আশা করি এখানে আমরা জিনিসগুলো বুঝতে পারলাম ডিপ্লয় করার জন্য কি কি লাগছে। এবার ডিস্ক অপশনটা আমরা ডিস্কের টপিকে গিয়ে পরে পড়বো। যদি আমাকে একটা ডিফল্ট ডিস্কও প্রোভাইড করে দেবে, অ্যারাউন্ড 127 GB একটা ডিফল্ট ডিস্ক আমাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে। তো ডিস্ক নিয়ে আমরা এখন কিছু করবো না, জাস্ট আমরা এখানে নেক্সট করে নেটওয়ার্কিংয়ে চলে যাব। নেটওয়ার্কিংও যে ডিফল্ট নেটওয়ার্কটা আছে, সেই ডিফল্ট নেটওয়ার্কে তাকে আজকে আমরা ডিপ্লয় করবো। আগে আমরা নেটওয়ার্ক নিয়ে পড়বো, তারপর আমরা দেখবো যেখানে কিভাবে আমরা নেটওয়ার্ক অ্যাড করতে পারি। হ্যাঁ, পরে এডিট করা যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট ট্যাব, ঠিক আছে। এই ম্যানেজমেন্ট ট্যাবে আমি একটা জিনিস বলে দিই, এখানে বুট ডায়াগনস্টিক বলে এখানে একটা মনিটরিং টুল দেখতে পাচ্ছি, এটা আমরা কিন্তু এখন ডিসেবল করে দেবো, ঠিক আছে। নিয়ে আমরা এগোবো। যদি এটাকে এনেবল করে এগোই, তাহলে কি হবে? তাহলে
আমরা দেখতে পাবো যে আমরা মেশিনটাকে ক্রিয়েট করতে গেলে আমরা এরর মেসেজ দেখতে পাবো, আমরা মেশিনটাকে ক্রিয়েট করতে পারবো না, যেটাকে আমরা এখন ডিসেবল করে দেবো। এবার অনেকের মাথায় প্রশ্নটা আসতে পারে যে বুট ডায়াগনস্টিকটা কি জিনিস, রাইট? জাস্ট আ মিনিট, একজনকে অ্যাড করতে হবে। হ্যাঁ, তন্ময় কুমার পাল। আশা করি আপনি দেখতে পাচ্ছেন। ওকে, একটু মিউট করে দিন দাদা। একটুখানি বলে দিই, এই যে বুট ডায়াগনস্টিক যেটা আছে, ঠিক আছে, এখানে কিছু লগস ফাইল জেনারেট হয়, যেটা বুট ডায়াগনস্টিকে আমাদের এটা ওই লগ ফাইলগুলোকে সেভ করা হয়, ঠিক আছে। তো এই লগ ফাইলগুলোকে যদি আমাদেরকে সেভ করতে হয়, তার জন্য একটা স্টোরেজ অ্যাকাউন্ট দরকার হয়। আমরা এখনো অ্যাজিওর স্টোরেজ অ্যাকাউন্ট কিন্তু করিনি, কিন্তু আমাদের সিলেবাসে আছে অ্যাজিওর স্টোরেজ অ্যাকাউন্ট, রাইট? তো সেই জন্য যেহেতু আমাদের এখন এখানে স্টোরেজ অ্যাকাউন্ট নিয়ে আমরা কোনো রকম কোনো কনসেপ্ট জানি না, তো আমরা যখন স্টোরেজ অ্যাকাউন্টটা জেনে নেবো, স্টোরেজ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে যখন আমরা কোনো ভিএম ক্রিয়েট করবো, তখন আমরা বুট ডায়াগনস্টিকটাকে এনেবল করলে স্টোরেজ অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে দিলে কোনো অসুবিধা হবে না, আমার ভিএম ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এখন যদি আমি এনেবল করি আর কোনো স্টোরেজ অ্যাকাউন্ট আমি যেখানে লিঙ্ক না করি, তাহলে যদি আমি ভিএমটা ক্রিয়েট করতে যাই, তাহলে কিন্তু আমি একটা এরর মেসেজ পাবো। সেই জন্য ইটস বেটার আমরা ম্যানেজমেন্ট ট্যাবে গিয়ে পরে এই বুট ডায়াগনস্টিকটাকে আমরা ডিসেবল করে রেখে দেবো। এখানে অ্যাডভান্স ট্যাবেও আমরা কিচ্ছু করবো না। আর একটা জিনিস এখানে দেখিয়ে রাখি, যখনই যতবার আমরা কোনো রিসোর্স ক্রিয়েট করছি, দেখুন আমরা কিন্তু এখানে ট্যাগ অ্যাড করতে পারছি, দেখতে পাচ্ছেন? ট্যাগের একটা অপশন কিন্তু দিচ্ছে। ট্যাগ মানে একটা ট্যাগিং করা, কি জিনিস আগামী দিনে আমি ট্যাগিং করাটা দেখাবো, কিভাবে সেই ট্যাগটাকে ইউজ করে আমরা কাজ করি, সেগুলো আমরা দেখবো, রাইট? লাস্টে আছে রিভিউ প্লাস ক্রিয়েট। এবার রিভিউ প্লাস ক্রিয়েটে গেলে পরে দেখুন এখানে দেখাচ্ছে রানিং ফাইনাল ভ্যালিডেশন পাস্ট। পার আওয়ার কত বিল হবে সেটা কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে, পার আওয়ার। তো 8 রুপিস 32 পয়সা পার আওয়ার ইন্ডিয়ান মানিতে ও কিন্তু এটা বিলিং করবে। আমি এখানে ডাইরেক্টলি এটাকে এবার আমি ক্রিয়েট করে দিচ্ছি। তো নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি, সাবমিটিং ডিপ্লয়মেন্ট, আমি যেখানে সাবমিট করলাম। নাও অ্যাজুর ক্লাউড ইজ প্রসেসিং মাই ডিপ্লয়মেন্ট প্রসেস, আর এখানে লিখে দিচ্ছে ডিপ্লয়মেন্ট ইন প্রোগ্রেস। ডিপ্লয়মেন্ট ইন প্রোগ্রেস মানে এবার আমার ভিএমটা কিন্তু তৈরি হচ্ছে। আপনি যে এটা টেস্টে মানে এটা যে ক্রিয়েট করছেন, এটাতেও তো মানে ওই 12,000 থেকে ডিডাক্ট হচ্ছে। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে ফ্রি অ্যাকাউন্টে 12,000 থেকে ডিডাক্ট হবে, বাট আমার ক্ষেত্রে আমার 30 ডেজ তো ওভার হয়ে গেছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা পেড অ্যাকাউন্ট থেকে হচ্ছে, ঠিক আছে। যতক্ষণ ক্রিয়েট হচ্ছে একটুখানি আমি এখানে একটা জিনিস বলে রাখি, এই যে ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হচ্ছে, একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হওয়ার জন্য আরও অনেক রিসোর্স কিন্তু এখানে অ্যাড হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে VM1 তোমার ভার্চুয়াল মেশিন ক্রিয়েট হচ্ছে, এখানে দেখুন একটা নেটওয়ার্ক কার্ড এখানে ইউজ হচ্ছে। তো এখানে একটা কোড দিয়েছে VM1291, একটা নেটওয়ার্ক কার্ডের কোড, ঠিক আছে। এবার এগুলো নিয়েও আমরা দেখবো যে এক একটা রিসোর্স আমরা ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করবো। যেমন একটা নেটওয়ার্ক ক্রিয়েট হচ্ছে, যে নেটওয়ার্কে আমার ভিএমটা ডিপ্লয় হচ্ছে। যখন আমরা ভিএমটাকে ডিপ্লয় করছিলাম, নেটওয়ার্কিংয়ের অপশনটা আমরা বাই ডিফল্ট যে সেটিংটা ছিল সেটা দিয়ে পরে আমরা এগিয়েছিলাম। তো সেখানে যে বাই ডিফল্ট যে নেটওয়ার্কটা ছিল সেই নেটওয়ার্কটা এখানে দেখাচ্ছে। NSG মানে হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ। নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ মানে এখানে একটা ফাইল তৈরি হচ্ছে, যে ফাইলটা অ্যাজ আ ফায়ারওয়েল কাজ করছে, যে আমার এখানে কোন পোর্টকে অ্যালাউ করা হবে, কোন পোর্টকে ডিনাই করা হবে। এইগুলো আমি এখন আমি সবকটা বলে দিচ্ছি, কিন্তু এগুলো যদি কারো এখন মনে নাও থাকে কোনো অসুবিধা নেই, কারণ এগুলো আমরা ইন্ডিভিজুয়ালি করবো, যেহেতু এখানে ক্রিয়েট হচ্ছে সেই জন্য আমি এই জিনিসগুলোকে এখানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন একটা পাবলিক আইপি এখানে দেখুন এই ভিএমকে দেওয়া হয়েছে। পাবলিক আইপি এখানে আমরা পেয়েছি VM1 আইপি, ঠিক আছে, একটা পাবলিক আইপি আমরা এখানে পেয়েছি। পাবলিক আইপিটা কেন? এই ভিএমটাকে কানেক্ট করার জন্য, কেন ভিএমটা কিন্তু এখন ইন্টারনেটে ক্লাউডে আমাদের একটা ভিএম তৈরি হয়েছে। তো যদি কোনো রিসোর্সকে ইন্টারনেটে আমাদেরকে কানেক্ট করতে আমরা জানি সেখানে একটা পাবলিক আইপি দরকার। তো অলরেডি অ্যাজুর ক্লাউড তাকে একটা পাবলিক আইপি প্রোভাইড করে দিয়েছে। তো এবার যদি আমরা এখানে দেখতে পাচ্ছি ইওর ডিপ্লয়মেন্ট ইজ কমপ্লিট, গো টু রিসোর্স। যদি আমি গো টু রিসোর্সে ক্লিক করি, ডাইরেক্টলি আমি আমার ওই VM1-এর ভেতরে চলে যাবো, যে রিসোর্সটা আমি এখনই ক্রিয়েট করলাম। আমি ডাইরেক্টলি না গিয়ে আমি একটু ঘুরে পড়ে যাব। আমি হোমে এলাম,
হোমে আসার পর এখানে আমি রিসোর্স গ্রুপে গেলাম, রিসোর্স গ্রুপের ভেতরে আমার এখানে টেস্ট 1 ছিল, টেস্ট 1-এর ভেতরে গেলাম, টেস্ট 1-এর ভেতরে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমার কাছে কিছু দেখুন আগে এর আগে কিন্তু এখানে কিছু ছিল না টেস্ট 1-এর ভেতরে, কিন্তু এখন কিছু রিসোর্স আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমার কিছু রিসোর্স, জাস্ট আ মিনিট, কিছু রিসোর্স এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে, দেখা যাচ্ছে একটা ওএস ডিস্কও এখানে ক্রিয়েট হয়েছে। এবার যদি VM1 এ এন্টার করতে হয়, আমি এই VM1 এর উপর এখানে ক্লিক করলে আমি কিন্তু VM1 এর ডিটেলস মানে VM1 এর যে ড্যাশবোর্ড পেজ আছে সেখানে আমি চলে যাব, এখান থেকেও যেতে পারি, অথবা আবার দেখিয়ে দিই এখানে পোর্টাল মেনুতে এসে পরে আমরা ভার্চুয়াল মেশিন এখানে সিলেক্ট করেছিলাম, এই ভার্চুয়াল মেশিনে যদি আমরা ক্লিক করি এখানেও দেখতে পাচ্ছি VM1টা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে, স্ট্যাটাস কি দেখাচ্ছে, রানিং, কোন রিসোর্স গ্রুপের ভেতরে আছে, টেস্ট 1-এর ভেতরে, কোন লোকেশনে করা আছে, সেন্ট্রাল ইউএস এর ভেতরে এখানে করা আছে, কোন সাবস্ক্রিপশনের আন্ডারে পড়ছে, অ্যাজিওর সাবস্ক্রিপশনের আন্ডারে পড়ছে, ঠিক আছে। এখান থেকেও যদি VM1 এ ক্লিক করি ওই একই পেজে আমরা চলে যাব, দেখতে পাচ্ছি VM1 এর আমরা ড্যাশবোর্ডে এখানে চলে এসেছি। কি সিলেক্ট করা আছে, ওভারভিউ, ওভারভিউতে দেখুন এখানে আপনি অনেক ডিটেলস এখানে দেখতে পাবেন, এই সবকটা ডিটেলস আগামী দিনে আপনারা বুঝতে পারবেন। এখন আমার প্রাইম কাজ হচ্ছে এই VMটাকে কানেক্ট করা, তো কানেক্ট করার জন্য এখানে দেখুন এখানে পাবলিক আইপি অ্যাড্রেস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 168.61.182.208, তো এই VMটা তো আমার কাছে নেই এখন, এটা তো অ্যাজিওর ক্লাউডে আমরা ডিপ্লয় করেছি, তো এটাকে যদি আমাদেরকে কানেক্ট করতে হয় কিভাবে আমরা এখানে কানেক্ট করব, আমরা এখানে আমরা এখানে রিমোট ডেস্কটপে যাব, আমাদের সিস্টেমের রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব, এবং এই যে পাবলিক আইপিটা আছে এই পাবলিক আইপিটা আমি এখানে দিয়ে দেবো 168.61.182.208, ঠিক আছে, এই পাবলিক আইপিটা আমি এখানে দেবো, নিয়ে আমি এখান থেকে কানেক্ট করছি। এবার দেখুন আমার কাছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডের একটা স্ক্রিন এসছে, এই স্ক্রিনটা কখন আসবে, যখন আমার VMটাকে আমার রিকোয়েস্টটা যখন VM রিসিভ করেছে, তাহলে আমার 8DB এই যে রিমোট ডেস্কটপ আমি কানেকশনটা করছি এটা কোন প্রোটোকল ইউজ করছে, আবার বলে দিই 8DB প্রোটোকল ইউজ করছে, পোর্ট নাম্বার 3389। তো এই যে আমি 8DB প্রোটোকলের থ্রু দিয়ে আমি আমার VMটাকে রিচ করতে গেলাম, এবার ও লগ ইন করার জন্য আমাকে আগে ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু চাইছে, তো আমার ইউজার নেম ছিল কুশল, নিয়ে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, নিয়ে আমি এন্টার করছি, এখানে আমাকে ইয়েস করতে হবে। এখন এটা ল্যাপটপ থেকে সার্ভার আইডি হচ্ছে, এই দেখুন এই যে আমার এখানে দেখুন আমার কিন্তু দেখাচ্ছে আমি কিন্তু রিমোটলি VMটাকে কানেক্ট করে দিয়েছি, ওপরে দেখাচ্ছে তার আইপিটা, আর যে সার্ভারটাকে আমরা ডিপ্লয় করেছিলাম সেই সার্ভারটা এবার আমার কাছে এখানে বুট করা স্টার্ট করে দেবে, এই যে ডেস্কটপ আমার কাছে চলে যাবে, রাইট। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার VM1 এর ড্যাশবোর্ডটা, যে VMটা আমি ক্রিয়েট করেছি, এটা হলো কি আমার পার্সোনাল আমার নিজের ল্যাপটপ, আর রিমোট ডেস্কটপের থ্রু দিয়ে যেটা আমি কানেক্ট করছি সেটা হচ্ছে আমার সেই সার্ভারটা যেটা আমি ক্লাউডে ডিপ্লয় করেছি। এবারে সার্ভারটা ক্লাউডে ডিপ্লয় করার পরে আমি এই সার্ভারটাকে নিয়ে কি কাজ করবো, সেটা তো সার্ভার ম্যানেজমেন্টের দিকে চলে গেল, ঠিক আছে, সেটা যারা আমরা মাইক্রোসফট নিয়ে পড়াশোনা করছি বা সার্ভার ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি ওটা সেপারেট সিলেবাস, তারপরে এই সার্ভারটাকে নিয়ে আমরা কি করবো, বাট এটা আমরা দেখলাম যে ক্লাউডে কি করে একটা VM আমরা এখানে ডিপ্লয় করছি। তো এই যে VMটা ডিপ্লয় করলাম এটা কি ছিল, উইন্ডোজ বেসড VM ছিল, ঠিক আছে। এবার আমি নেক্সট যে VMটা ডিপ্লয় করবো একটা লিনাক্স VM আমরা এখানে ডিপ্লয় করবো, তো লিনাক্সের যদি কোনো VM আমাকে এখানে ডিপ্লয় করতে হয় আর একটা ভার্চুয়াল মেশিন ডিপ্লয় করবো, কোথায় যাবো, এই ভার্চুয়াল মেশিনে এখানে আসছি, আচ্ছা এখানে ক্লিক করলাম, এখানে দেখতে পেলেন এখানে ভার্চুয়াল মেশিনের ভেতরে আমি ক্লিক করলাম, দেখাচ্ছি এখানে দেখুন এই পাথটা এখানে বুঝতে হবে, ঠিক আছে, এই যে ভার্চুয়াল মেশিন, ঠিক আছে, এই ভার্চুয়াল মেশিনে ক্লিক করলাম এবং ভার্চুয়াল মেশিন এখানে চলে এলাম, রাইট। এবার একটা লিনাক্স সার্ভার এখানে ডিপ্লয় করবো, দুটো জিনিস কেন বোঝানোর দরকার সেটা আমি একটুখানি পরে আপনারা বুঝতে পারবেন। এখানে আমি অ্যাডে গিয়ে অ্যাড ভার্চুয়াল মেশিন করবো, আবার এখানে সব সেম থাকবে, আমার ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো। তো এখানে আমি কি করছি, আমার রিসোর্স গ্রুপ টেস্ট 1কে সিলেক্ট করলাম, ভার্চুয়াল মেশিন নেম দিতে বলছে, আমি VM2 দিলাম, রিজন বলছে, চলুন এবারে রিজনটা আমরা চেঞ্জ করে এটাকে আমি ইস্ট ইউএস করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা
উবুন্টুর একটা সার্ভার বেস এডিশন নিচ্ছি। উবুন্টু আমরা জানি লিনাক্স বেসড ভিএম, ঠিক আছে। এখানে আমাকে দেখাচ্ছে যে আমি এখানে আমার যে হার্ডওয়্যার কনফিগারেশন কি থাকবে, 1 ভার্চুয়াল সিপিইউ 3.5 জিবি অফ মেমোরি আমাকে দিচ্ছে। অথেন্টিকেশন কিভাবে করব, আমরা থ্রু এসএসএইচ পাবলিক কি এর থ্রু দিয়েও করতে পারি, তার জন্য আমাকে কি জেনারেট করতে হবে, অথবা আমি পাসওয়ার্ড দিয়েও করতে পারি যেভাবে আমি আগেরবার করেছিলাম। অ্যাজ অফ নাও আমি পাসওয়ার্ড দিয়ে করছি। ইউজার নেম সেম রাখলাম কুশল, পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখুন আগেরবার যখন আমরা ইনবাউন্ড পোর্ট রুল দেখেছিলাম সেখানে কি ছিল, আরডিপি ছিল। এখন কি দেখাচ্ছে, এসএসএইচ। এসএসএইচ হচ্ছে আর একটা প্রোটোকল যার থ্রু দিয়ে আমরা রিমোট কনসোল আমরা কানেক্ট করতে পারি। তো আমরা কি ভাবে রিমোট কনসোল কানেক্ট করতে পারি যদি সেটার একটা আইডিয়া আমরা এখন দেখে নিই। আমি এখানে একটুখানি দেখাই যে সাপোজ আমার ক্লাউডে কোনো একটা সার্ভার এখানে আমরা ডিপ্লয় করেছি, ঠিক আছে। আর আমরা কি করতে পারি, আমাদের এখান থেকে আমরা যে ল্যাপটপে বসে আছি এই ল্যাপটপ থেকে আমরা এই সার্ভারটাকে রিচ করতে পারি। তো হোয়াট আর দ্য পসিবল ওয়েজ এই সার্ভারটাকে রিচ করার? একটা পসিবল হচ্ছে আমরা একটু আগে দেখলাম ভায়া আরডিপি, ঠিক আছে। আর একটা পসিবল ওয়েজ আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে কানেক্ট করতে পারি ভায়া এসএসএইচ। পোর্ট নাম্বারগুলো লিখে দিচ্ছি 3389, এসএসএইচ এর পোর্ট নাম্বার হচ্ছে 22, ঠিক আছে। আমরা এইচটিটিপিএস এর থ্রু দিয়েও কিন্তু করতে পারি, ঠিক আছে। ইটস আ সেপারেট প্রসেস। এইচটিটিপিএস কত 443 বোধ হয়, ঠিক আছে। কখন আরডিপি করব, কখন এসএসএইচ করব? যদি আমরা কোনো জিইউআই বেস সার্ভারকে কানেক্ট করি তো অলওয়েজ আরডিপি করব। জিইউআই বেস সার্ভার মানে কি, যেটা গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, যেরকম উইন্ডোজ যখন আমরা এখানে কানেক্ট করবো আমরা কি পাচ্ছি, গ্রাফিক্যাল ইন্টারফেস পাচ্ছি। তো যখন আমরা কোনো জিইউআই বেস সার্ভার যখন কানেক্ট করবো আমরা অলওয়েজ আরডিপি করবো, অথবা আমরা এইচটিটিপিএসও করতে পারি, ঠিক আছে। আর যদি কোনো আমরা সিএলআই বেসড অপারেটিং সিস্টেমকে কানেক্ট করি, যেরকম লিনাক্স আমরা কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস মানে ইউজুয়ালি সার্ভার আমরা ইউজ করি না, সেখানে যা করি আমরা কমান্ড লাইন টুল দিয়ে করি। তো যদি কোনো সিএলআই বেস আমরা কোনো সার্ভারকে কানেক্ট করি তাহলে আমরা অলওয়েজ এসএসএইচ এর মানে থ্রু এসএসএইচ আমরা সেটাকে কানেক্ট করবো, এই প্রোটোকলটাকে ইউজ করবো। তো যেহেতু এখানে এটা আমরা ইউজ করছি, এখানে যেহেতু আমরা এখানে যে ইমেজটাকে সিলেক্ট করেছি সেটা একটা সার্ভার ক্লাস ইমেজ এবং সেটা লিনাক্সের ইমেজ, উবুন্টু সার্ভার, তো সেই জন্য আমরা কিন্তু এখানে আরডিপি থ্রু দিয়ে কিন্তু কানেক্ট করতে পারবো না, আমরা কানেক্ট করবো থ্রু এসএসএইচ, ঠিক আছে। এইখানে এবারে বলে দিই ডিস্ক আমরা কোনো রকম এখন কিছু দেখবো না, নেটওয়ার্কিং দেখবো না। ম্যানেজমেন্টে গিয়ে বুট ডায়াগনস্টিকটাকে অফ করতে হবে। আমি ডাইরেক্ট ম্যানেজমেন্ট ট্যাবে গিয়ে ক্লিক করলাম, বুট ডায়াগনস্টিককে ডিসেবল করলাম, ডাইরেক্ট রিভিউ প্লাস ক্রিয়েটে ক্লিক করলাম, নিয়ে এখানে আমরা ক্রিয়েট করছি। লাইসেন্স ফিজের ডিফারেন্স আছে, ঠিক আছে। তো এবারে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ডিপ্লয়মেন্ট এখানে সাবমিট করেছি টু ক্রিয়েট আওয়ার লিনাক্স সার্ভার, একটা উবুন্টু সার্ভার এখানে আমরা ক্রিয়েট করব। আবার দেখাচ্ছে ডিপ্লয়মেন্ট ইজ ইন প্রোগ্রেস। এটা ক্রিয়েট হয়ে যাক, তারপরে এর কানেকশনটা কিভাবে আমরা এস্টাবলিশ করবো সেটাও আমি একটুখানি বলে দিই। ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। আগের বার আমরা ওই রিসোর্স গ্রুপ আর ভার্চুয়াল মেশিনের থ্রু দিয়ে আমরা ওখানে গেছিলাম, বলেছিলাম গো টু রিসোর্সে যদি আমরা ক্লিক করি ডাইরেক্টলি ভিএম এর ভেতরে চলে যাব। আমি গো টু রিসোর্সের ভেতরে ক্লিক করলাম, কোথায় চলে এসেছে, VM2 এর ভেতরে চলে এসেছে, ঠিক আছে। এবার এই ভার্চুয়াল মেশিনটাকেও যদি আমরা কানেক্ট করতে চাই আমরা পাবলিক আইপি অ্যাড্রেস দিয়ে তো করবো, ঠিক আছে। দেখ এরও কিন্তু পাবলিক আইপি অ্যাড্রেস আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিয়েছে। পাবলিক আইপি অ্যাড্রেস কত, 52.152.228.35, ঠিক আছে। এবার একটা জিনিস বলে দিই, যখন আমরা আরডিপি করছিলাম তখন আমাদের সিস্টেমে যে অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করছিলাম, একটা আমরা অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম, যে অ্যাপ্লিকেশনটা কি ছিল, রিমোট ডেস্কটপ কানেকশন করেছিলাম। তো এখনই করলাম,
তো এই অ্যাপ্লিকেশনটা দিয়ে পরে আমরা কি করেছি, আমরা 8 DB কানেকশন আমরা এস্টাবলিশ করেছি। SSH এর জন্য একটা অ্যাপ্লিকেশন ইউজ হয়, অনেক অ্যাপ্লিকেশন আছে, দ্য মোস্ট পপুলার ইজ পুটি। পুটি বলে একটা অ্যাপ্লিকেশন থাকে, ঠিক আছে। এই পুটি অ্যাপ্লিকেশনটা ফ্রিতে ডাউনলোড করা যায়, যদি আমরা এখানে চলে যাই puti.org, ঠিক আছে। তো এখান থেকে আমরা www.puti.org তে গেলে পরে আমরা পুটি অ্যাপ্লিকেশনটা কিন্তু পেয়ে যাব। ক্লিয়ার? অলরেডি আমার সিস্টেমটা ডাউনলোড করে ইনস্টল করা আছে, বেসিক্যালি ডাউনলোড করে নেক্সট করে ইনস্টল করে নিতে হবে। তা আমি কি করব, আমি আগে আমাদের ইয়েতে চলে আসি। আমি এখান থেকে আমার পুটি অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, এবং ওপেন করার পরে এই যে পাবলিক কিটা আছে, সেই পাবলিক কিটা আমাকে এখানে দিতে হবে, হোস্ট নেম আর আইপি, কাকে আমি কানেক্ট করতে চাইছি। তাহলে এখানে দেবো 52.152.228.35 দিলাম। দেওয়ার পর ডাইরেক্টলি আমি এখান থেকে ওপেন করব। যেই ওপেন করব এখানে আমাকে ইয়েস করতে হবে, এবং দেখুন লগ ইন অ্যাজ আমার কাছে কিন্তু স্ক্রিন চলে এসছে। ইউজার নেম কি ছিল, কুশল, ঠিক আছে। পাসওয়ার্ড কি ছিল, রিল্যাক্সে আমরা জানি আমাদের পাসওয়ার্ডে ওই কোনো অ্যাস্টারিক বা এগুলো শো করে না। এন্টার করলাম, আমার পাসওয়ার্ড ভেরিফাই হয়ে গেলে আমি কিন্তু এখানে লগ ইন স্ক্রিন কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। যদি এটাকে একটুখানি বোঝাতে হয়, এই যে ভার্চুয়াল মেশিনটা আমরা ক্রিয়েট করেছি, দেখুন এর পাবলিক আইপি দেখাচ্ছে 52.152.228.35, তাই তো। দেখুন এর একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসও আছে না, 10.0.1.4 এরকম একটা প্রাইভেট আইপি অ্যাড্রেসও আছে না। আমি যে ওই সিস্টেমটাকে কানেক্ট করেছি কিনা, কি করে আমি আপনাকে বোঝাচ্ছি। আমি যেখানে করি IF config, আমি যেখানে করি IF config, এর আইপি অ্যাড্রেস দেখার জন্য দেখুন 10.0.1.4 আপনি দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? তাহলে আমরা এই সিস্টেমটাকেও কিন্তু আমরা কানেক্ট করেছি, যেটা আমরা VM2 এখানে আমরা দেখলাম। আমি সেশনটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এইবারে যদি আমার ল্যাব প্র্যাকটিস হয়ে গিয়ে থাকে, তো নেক্সট আমার কি করা উচিত, আমার ইমিডিয়েটলি এই যে রিসোর্সগুলো ক্রিয়েট করলাম, যদি এগুলো আমার প্রয়োজন না থাকে, আমি এখান থেকে লগ আউট করে বেরিয়ে যাব না। আমার ল্যাব প্র্যাকটিস হয়ে গেল, আমি এখান থেকে লগ আউট সাইন আউট করে বেরিয়ে গেলাম, এরকম করবো না। আমি এই রিসোর্সগুলোকে ডিলিট করে দেবো, ঠিক আছে। তাহলে আমরা 1 ঘন্টাও কিন্তু সিস্টেমগুলোকে ইউজ করলাম না। আমরা প্রাইসিংটা দেখেছিলাম পার আওয়ার কি প্রাইসিং নিচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু যখন রিসোর্সগুলোকে ডিলিট করে দেবো, তখন কিন্তু আমাদের পুরো বিলিংটা কিন্তু স্টপ হয়ে যাবে। তো রিসোর্সগুলোকে যদি আমাদেরকে ডিলিট করতে হয়, আমি ভার্চুয়াল মেশিনের ভেতরে যাচ্ছি, VM1 VM2 আছে, আমি VM2টাকে একবার ডিলিট করে দেখাই এখানে। আচ্ছা, দুটোকেই ডিলিট করে দিই, আবার নতুন করে এখানে একটা ক্রিয়েট করে দেখাবো। এখানে দেখুন ডিলিট অপশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, রাইট। তাহলে এখানে ডিলিটে ক্লিক করলাম, এখানে নিচে ডিলিট ভার্চুয়াল মেশিন, আলাম ইয়েস। দেখুন ডিলিটিং ভার্চুয়াল মেশিন এখানে কিন্তু চলে আসছে। কিছুক্ষণ বাদে কিন্তু আমার মেশিনটা কিন্তু ডিলিট হয়ে যাবে, একদম। ইফ ইউ ডিলিট দ্য ভার্চুয়াল মেশিন, এরপরে যদি আপনার কোনো যদি ব্যাকআপ না থাকে, আপনি যদি ডিস্কের কোনো স্ন্যাপশট না নিয়ে থাকেন, তাহলে কিন্তু কি হবে, এখানে যা ডেটা আছে ইউ উইল লুজ ইউর ডেটা, ঠিক আছে। তাহলে আমরা ভার্চুয়াল মেশিনটাকে নিজেরাই আমরা ডিলিট করার পারমিশন আমরা দিয়েছি। VM1টাকেও কিন্তু এবার আমরা ডিলিট এখানে করে দেবো। এখানে ডিলিট করে আমরা এখানে ইয়েস করে দিচ্ছি। একটা বেসিক কনসেপ্ট আমরা বুঝলাম যে ক্লাউডে কি করে ভার্চুয়াল মেশিন ডিপ্লয় করতে হয়। দেখুন আমি আপনাকে কথা বলি, এই যে ভার্চুয়াল মেশিনটা আপনি এখানে ডিপ্লয় করেছেন, ঠিক আছে, এটা কি হয়েছে, ভার্চুয়াল মেশিনটা আপনার ক্লাউডের সেন্ট্রাল ইউএস বা ইস্ট ইউএস এর কোনো একটা র্যাকে আপনার মেশিনটা ডিপ্লয় হয়েছে, এবং সেটা কোনো একটা সার্ভারের র্যাকে মানে কি বলবো, কোনো একটা হাইপারভাইজার র্যাকে আপনার ভিএমটা ডিপ্লয় হয়েছে, এবং সেই র্যাকে মেশিনটা চলছে। আপনি এখান থেকে সাইন আউট করে দেওয়া মানে কিন্তু মেশিনটা কিন্তু ওখানে বন্ধ হবে না। মেশিনটা কিন্তু র্যাকে চলছে, এবং র্যাকে আপনি সেই স্পেসটাকে অকুপাই করে রেখেছেন, তার জন্য কিন্তু আপনার বিলিং কিন্তু চার্জেস কিন্তু হবে।
তো আনটিল অ্যান্ড আনলেস আপনি এটাকে কমপ্লিটলি র্যাক থেকে কি বলবো টার্মিনেট যতক্ষণ না করছেন, ঠিক আছে, এই ডিলিট করে দেওয়া মানে আমি পুরো ভিএমটাকে র্যাক থেকে টার্মিনেট করে দিলাম, আমার ভিএমটা কিন্তু র্যাকে নেই, তাহলে আমাকে অ্যাজিওর আর কিন্তু কোনো চার্জেস আমার কাছ থেকে কিন্তু নেবে না। লিঙ্কটা স্টপ। হ্যাঁ আচ্ছা বলে রাখি, অনেকে ভাবে যে ভিএমটা যদি আমি এখানে শাটডাউন করি, এখানে স্টপের একটা অপশন থাকে, ঠিক আছে, তো ভিএমটাকে স্টপ করে দিলাম, স্টপ করা মানে কিন্তু এটা নয় যে ভিএমটা আপনি র্যাকটাকে ছেড়ে দিলেন, আপনি তো ভিএমটা আবার অনও করতে পারেন। বলতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, আপনি ধরে নিন রেন্টের জন্য কোনো একটা হোটেলে আপনি রেন্টের জন্য গেছেন, কোনো একটা রুম আপনি রেন্ট নিয়েছেন, এবার আপনি ওখানে একদিন থেকে পরের 4 দিন আপনি হয়তো কোনো ট্যুরে বেরিয়ে গেছেন, 4 দিন পরে এলেন, এবার আপনি বলেন আমি তো 1 দিনের ভাড়া দেবো, বাকি 3 দিন তো আমি থাকিনি, তা তো হবে না। আপনি রুমটাকে অকুপাই করে রেখেছেন, ওই 4 দিনের ভাড়াই আপনাকে দিতে হবে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে? বলুন। না 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 না, ভিএমটা একটা র্যাকে রান করছে, ঠিক আছে, এবং সেই র্যাকে রান করার জন্য যে ভিএম এর আপনি যে আমরা দেখছিলাম কি হার্ডওয়্যার ক্যাপাবিলিটি লাগবে, আমরা যেমন দিচ্ছিলাম 1 ভার্চুয়াল সিপিইউ 3.5 জিবি অফ মেমোরি, সেটা ভিএম এর জন্য দিচ্ছি। আপনি এটাকে আপনার মোবাইল থেকেও আপনি এটাকে ইউজ করতে পারেন, আপনি কোনো ট্যাব থেকে চাইলে সেটাকে ইউজ করতে পারেন, কারণ আপনি তো সেটাকে ভার্চুয়ালি কানেক্ট করে শুধু কনসোলটা নিচ্ছেন, তার জন্য আপনার মেশিনে কোনো আইফাই কনফিগারেশন লাগবে না। ঠিক আছে স্যার, ভিএম গুলো ডিলিট করলাম, এখান থেকে সাইন আউট হয়ে গেলাম, আমি ধরুন এই কম্পিউটার থেকে ওই পাবলিক আইপি দিয়ে লগ ইন করছি, তাহলে তো আমি অ্যাক্সেস করতে পারবো না। পাবলিক আইপি দিয়ে যেটা আমরা এখানে লগ ইন করলাম, এটা পৃথিবীর যে কোনো মেশিন যে কেউ যদি চাই লগ ইন করতে পারে। হ্যাঁ, মানে এখান থেকে লগ আউট হয়ে গেলে যে ওখান থেকে না না না, যে কোনো, আমি যদি এখান থেকে সাইন আউট হয়ে চলেও যাই, ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, ওটা যে কেউ ওখানে, কারণ মেশিনটা রানিং আছে পাবলিক আইপি, একদম একদম যে কেউ পারবে লগ ইন করতে পারবে। ওকে, নেক্সট যে টপিকটা দিকে আমরা এগিয়ে যাব, একটু আগে আমরা ডিসকাস করছিলাম অ্যাবাউট ডিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে, তো ডিস্ক ম্যানেজমেন্টটা আমি আজকে একটুখানি এক্সপ্লেন করি। তো ডিস্ক ম্যানেজমেন্টটা এক্সপ্লেন করার জন্য আমি আবার একটা ভিএম ক্রিয়েট করব, আমার দেখানো হলো না, চলো এইবারটা আমি এখানে দেখিয়ে দেবো। এখানে কি হচ্ছে যে আমি যখন কোনো নতুন ভিএম ডিপ্লয় করছি, সাপোজ আমি এখানে একটা নতুন ভার্চুয়াল মেশিন ডিপ্লয় করছি, ঠিক আছে, আমি এখানে সাপোজ VM10 বলে একটা ভিএম ডিপ্লয় করছি, এটা আচ্ছা আমার রিসোর্স গ্রুপ সিলেক্ট করলাম test1, সেন্ট্রাল ইউএস এর মধ্যেই করছি, উইন্ডোজ সার্ভার 2012 এর ডেটা সেন্টার নিলাম, ইউজার নেম দিচ্ছি কুশল, পাসওয়ার্ড সেট করছি, RDB পোর্ট এখানে অ্যালাউ করা আছে, নেক্সট যাচ্ছি। নেক্সট ছিল আমাদের ডিস্ক অপশন, ঠিক আছে, দেখুন অলরেডি এখানে দেখাচ্ছে, এই অপশনগুলো একটুখানি বুঝি, অলরেডি কিন্তু এই যে ভিএমটাকে আমি ক্রিয়েট করছি, অ্যাজিওর নিজের তরফ থেকে আমায় কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিস্ক কিন্তু প্রোভাইড করছে, সেটা কত, অ্যারাউন্ড 127 জিবির একটা ডিস্ক আমাকে প্রোভাইড করে, এবং সেই ডিস্কের কোয়ালিটি কি থাকে, সেই ডিস্কের কোয়ালিটি থাকে হচ্ছে প্রিমিয়াম এসএসডি, বা ডিস্ক টাইপ কি প্রিমিয়াম এসএসডি। কি কি ডিস্ক টাইপ হয় বলে দিই, দুটো মানে এসএসডি তে দুটো ক্যাটাগরি হয়, আর একটা হয় স্ট্যান্ডার্ড এইচডিডি। এটা বুঝতে পারছি যে এইচডিডি থেকে এসএসডি কি হচ্ছে বেটার, আমাদের এসএসডি তে আমরা বেটার পারফরমেন্স পাই, এবং এসএসডির মধ্যে দুটো ক্যাটাগরি আছে, একটা স্ট্যান্ডার্ড এসডিডি, একটা প্রিমিয়াম এসডিডি। তো মাইক্রোসফট রেকমেন্ড করে যে যেটা অপারেটিং সিস্টেম ডিস্ক হবে সেটা যেন আমরা প্রিমিয়াম এসএসডি মোডে আমরা রাখি, তাতে আমরা বেস্ট পারফরমেন্সটা পাবো। তাহলে আমি যদি স্ট্যান্ডার্ড এসডিডি করি তাহলে কি আমার এখানে প্রাইসটা একটু কমে যাবে? অবভিয়াসলি কমে যাবে। যদি হার্ড ডিস্ক করি তাহলে কি প্রাইসটা আরও বেশি কমে যাবে? হ্যাঁ, আরও বেশি কমে যাবে। তো এখানে মাইক্রোসফট অলরেডি কিন্তু কি করছে, আমাকে এখানে একটা এসএসডি অফার করছে। সেকেন্ড, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বলে দিন, আমাদের
জিজ্ঞেস করতে পারে এটা, আরো যখন আমরা অ্যাজিওর স্টোরেজ করবো তখন আরো বেশি আমাদের কাছে ক্লিয়ার হবে। এটা কিন্তু অ্যাজিওর স্টোরেজ আমরা পড়ছি, এটা আমরা নেক্সট টপিকে যাচ্ছি ভিএম স্টোরেজ। ঠিক আছে, হেডিং দিতে পারেন অ্যাজিওর ভিএম স্টোরেজ। এবারে যে ডেটাটা আমাদের অ্যাজিওরে, সাপোজ আমরা একটা অপারেটিং মানে একটা ভিএম আমরা ডিপ্লয় করলাম, তো সেখানে যে সাপোজ সেটাকে আমি একটা ডেটাবেস সার্ভার তৈরি করবো, আই উইল ক্রিয়েট আ ডেটাবেস সার্ভার। তো সেখানে যে ডেটাগুলো স্টোর হবে সেটা কি এনক্রিপ্টেড ম্যানারে থাকবে? তো বলে রাখি যে যা ডেটা আমরা ডিস্কে স্টোর করব বাই ডিফল্ট মাইক্রোসফট সেটাকে কিন্তু মানে অ্যাজিওর নিজেই সেটাকে এনক্রিপ্টেড ম্যানারে সেই ডিস্কে কিন্তু এনক্রিপশন করে দেয়। ডিস্ক এনক্রিপশন ইজ বাই ডিফল্ট এনেবলড ওভার হিয়ার। ঠিক আছে, এবারে আমরা কি মানে অ্যাজিওরেরই এনক্রিপশন আমাদেরকে ইউজ করতে হবে, না আমরা নিজেদের এনক্রিপশন আমরা ইউজ করতে পারি? নিজেদের এনক্রিপশন অনেক সময় অনেক গভর্নমেন্ট অফিসিয়াল থাকতে পারে, যে এরকম কিছু গভর্নমেন্টের ডেটা আছে, গভর্নমেন্ট চায় না। দেখুন একটা কথা বলি, মাইক্রোসফট যেটাকে অ্যাজিওর ক্লাউডে যেটা সেলফ এনক্রিপশন হচ্ছে, ডিফল্ট এনক্রিপশন, তো যদি অ্যাজিওর চাই সেটাকে ডিক্রিপ্ট করে দেখার জন্য ও তো দেখতে পারবে, কারণ আমি তো ওর প্রিমাইসেস আমি দেখেছি। ব্যাপারটা বলতে পারছি কি পারছি না? কোনো লোক সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুললো, ওর সুইস ব্যাংকে কত টাকা জমা রেখেছে হয়তো পৃথিবীর কেউ জানবে না, কিন্তু সুইস ব্যাংক তো জানে। সিমিলারলি যে আমার যে ডেটাটা আমি অ্যাজিওর ক্লাউডে বা আমি যে ডেটাবেস সার্ভারটাকে তৈরি করলাম সেখানে আমার কি ডেটা আছে সেটা যদি অ্যাজিওর সেলফ এনক্রিপশন বা ডিফল্টের যে অ্যাজিওর এনক্রিপশন আছে সেই ডিফল্ট এনক্রিপশনের যে ডেটাটা এনক্রিপ্টেড ম্যানারে আছে, যদি অ্যাজিওর চাই ওটাকে ডিক্রিপ্ট করতে, অ্যাজিওর কিন্তু করতে পারে। এবার অনেক রকমের এরকম গভর্নমেন্ট প্রজেক্ট থাকতে পারে বা ঠিক আছে, যেখানে অ্যাজিওর ক্লাউডকে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, যেমন আজকের দিনে ইউএস ডিফেন্স বডির সাথে অ্যাজিওর ক্লাউডের একটা কি হয়েছে, চুক্তি হয়েছে। ঠিক আছে, রিগার্ডিং সাম ক্লাউড সার্ভিসেস। তো সেখানে নিশ্চয়ই গভর্নমেন্ট চাইবে না যে অ্যাজিওরের ডিফল্ট এনক্রিপশনটাকে ইউজ করার জন্য। তো সেখানে যদি আমি চাই এই ডিফল্ট যে এনক্রিপশনটা আছে সেটাকে চুজ না করে আমি আমার সেলফ কাস্টমার ম্যানেজ কি দিয়ে, কারণ যখন আমরা এনক্রিপশন করি কোনো কিছুকে সেখানে আমাদের কিছু কিজ ইউজ হয়, তো যদি আমি চাই যে এখানে আমি কিছু সেলফ ম্যানেজ কিজ আমি এখানে ইউজ করব টু এনক্রিপ্ট মাই ডেটা, যাতে এটাকে কেউ ডিক্রিপ্ট না করতে পারে এক্সেপ্ট মি, তাহলে সেটা কিন্তু আমরা করতে পারি। ক্লাউডও করতে পারি না, তাহলে এর জন্য একটা কি ভল্ট আমাদেরকে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, তো কি ভল্ট ওই জন্যই বললাম এটা আরো বেশি ক্লিয়ার হবে যখন আমি স্টোরেজ নিয়ে পড়াবো, ক্লাউড স্টোরেজ। এটা আমরা ভিএম স্টোরেজ নিয়ে পড়ছি, তখন আমি কি ভল্ট নিয়ে পড়ে একটা আলোচনা করব, কনসেপ্ট আমি দেবো। তো আমরা এখানে ডিফল্ট এনক্রিপশনে এগোচ্ছি। নেক্সট, এবারে আমাদের তো এটা যে ডিস্কটা আমাদেরকে প্রোভাইড করছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম ডিস্ক। 127 GB যে ডিস্কটা আমাকে প্রোভাইড করছে সেটা একটা পুরোপুরি আমার প্রিমিয়াম এসএসডি, যেখানে আমার ওএসটা আছে। এবার আমরা জানি ইট ইজ রেকমেন্ডেড যে আমাদের অপারেটিং সিস্টেম ডিস্কে আমরা কিন্তু কোনো ডেটা রাখবো না, রেকমেন্ডেড এটা। ঠিক আছে, অন প্রিমাইসেস হলো রেকমেন্ডেড। তো আমরা চাইলে এখানে আলাদা করে আরো কিন্তু ডিস্ক অ্যাড করতে পারি। আরো যদি ডিস্ক আমাদের এখানে অ্যাড করতে হয়, দেখুন এখানে একটা অপশন দিয়েছে, এখানে ডেটা ডিস্কের নিচে ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ এ নিউ ডিস্ক আছে। এটাকে ডিভাইড করো কোনটা? 127 না, ওটা 127 অলরেডি পার্টিশন থাকবে। ঠিক আছে, তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। তো ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ এ নিউ ডিস্ক, যদি আমি এখানে নতুন ডিস্ক অ্যাটাচ করতে চাই আমি এখানে ক্লিক করব। এবার ডিস্কের নাম আমাকে এখানে দিতে বলছে। তো অলরেডি একটা ডিফল্ট নেম এখানে দিয়ে দিয়েছে যে VM10, হ্যাঁ, একটা ডেটা ডিস্ক 0 বলে একটা ডিস্ক এখানে অ্যাড করছে। ঠিক আছে, ইফ ইউ উইশ ইউ ক্যান চেঞ্জ দিস নেম। আচ্ছা, সোর্স টাইপ, এই সোর্স টাইপটা দেখি আজকে যদি সুযোগ হয় তাহলে আমি এটাকে এক্সপ্লেন করবো, তাহলে আমরা নেক্সট দিন ক্লাসে এটাকে এক্সপ্লেন আমি এটা বোঝাবো। এখন বাই ডিফল্ট কি আছে, আমাকে একটা এমটি ডিস্ক অফার করবে। আচ্ছা, এরকম তো হতে পারে যে আমার কোনো একটা ডিস্ক অলরেডি মাইক্রোসফটে আগে থেকে আমি ক্রিয়েট করে রেখেছি, এটা ভালো করে বুঝতে হবে, আমি নেক্সট দিন ল্যাবে এটা দেখাবো। অলরেডি কোনো একটা ডিস্ক হয়তো আমি অলরেডি অ্যাজিওর ক্লাউডে আমি ক্রিয়েট করে রেখেছি, সেই ডিস্কে একটা ডেটা আছে, সেই ডেটাটা থেকে মানে সেম ডেটা আমি একটা নতুন ডিস্কে চাইছি যেটাকে আমি এই ভিএমে অ্যাটাচ করবো। এই যে VM10 ক্রিয়েট করছি সেই ডিস্কে যে ডেটা আছে সেই ডেটাটা দিয়ে পরে আমি একটা নতুন ডিস্ক ক্রিয়েট করতে চাইছি যেটা আমি এই ভিএমে অ্যাটাচ করবো। ব্যাপারটা বলতে পারলাম কি বললাম? ওই ডিস্কটাকে ইউজ করছি না,
ওই ডিস্কে যে ডেটাটা আছে সেই ডেটাটা মানে সিমিলারলি একটা মিরর ডিস্ক আমি ক্রিয়েট করতে চাইছি, ঠিক আছে। তখন এখানে আরো কিছু অপশন আমাদের কাছে থাকে, যেমন স্ন্যাপশট অ্যান্ড ব্লব, স্টোরেজ ব্লব। তো স্ন্যাপশটটা আমরা নেক্সট দিন ডিসকাস করবো, স্টোরেজ ব্লবটা হচ্ছে আবার এই ক্লাউড স্টোরেজের সাথে লিঙ্ক আপ। তো এখন আমরা কি চাইছি, এখন আমরা এমটি ডিস্ক চাইছি, এমটি ডিস্ক। নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই জায়গাটা আমরা ডিসকাস করবো অ্যাবাউট স্ন্যাপশট, বা আজকে যদি সুযোগ হয় আজকেই আমরা করব। তো এমটি ডিস্ক কত আমার সাইজ হবে, এমটি ডিস্কের আমার সাইজ হচ্ছে অ্যারাউন্ড 1024 GB, 1 TB, ঠিক আছে। কি দিচ্ছে, প্রিমিয়াম এসএসডি আমাকে অফার করছে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সাইজ ইউ ক্যান চেঞ্জ ইট। আমি যদি এটাকে প্রিমিয়াম এসএসডি না নিয়ে যদি আমি স্ট্যান্ডার্ড এসএসডি নিতে চাই বা এইচডিডি যদি আমি নিতে চাই, তাহলে আমি এখানে এটাকে সিলেক্ট করতে পারি। নেক্সট, প্রিমিয়াম এসএসডির মধ্যে আমার ডিস্কের সাইজ এখানে আমি দেখতে পাচ্ছি মিনিমাম 4 GB আমাকে এখানে ডিস্ক সাইজ দেখাচ্ছে, আর এখানে আপ টু 32,000 GB এখানে আমার টোটাল আমাকে ডিস্ক দিচ্ছে প্রিমিয়াম এসএসডির মধ্যে, ঠিক আছে। একটা ডিস্কের, এটাকে একটুখানি বলে দিই, একটা ডিস্কের পারফরমেন্স বোঝা যায় যে সেই ডিস্কটার পারফরমেন্স কত ভালো হবে বেসড অন IOPS অ্যান্ড থ্রুপুট, ঠিক আছে। IOPS মানে হচ্ছে ইনপুট আউটপুট প্রসেসিং পার সেকেন্ড, আর থ্রুপুটটা কি আমি সেটা বলছি। IOPS মানে হচ্ছে এখানে ডিস্কের রিড রাইট স্পিডটাকে বলা হচ্ছে। IOPS যত বেশি হবে সেই ডিস্কের রিড রাইট স্পিড যত বেশি হবে, রিড অ্যান্ড রাইট স্পিড। থ্রুপুট বোঝাচ্ছে ব্যান্ডউইথটাকে, দ্য অ্যামাউন্ট অফ ডেটা দ্যাট ক্যান বি ট্রান্সফার্ড পার সেকেন্ড থ্রু দ্যাট ডিস্ক। তাহলে যদি IOPS বেশি হয়, থ্রুপুট বেশি হয়, তাহলে কি হচ্ছে, সেটা হচ্ছে সব থেকে বেস্ট ডিস্ক, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রিমিয়াম এসএসডির মধ্যে যে ডিস্কগুলো পাচ্ছি আপ টু 35,000 IOPS পাচ্ছি, আর 170 আমরা থ্রুপুট পাচ্ছি। এটাই যদি আমরা স্ট্যান্ডার্ড এসএসডির মধ্যে চলে আসি, স্ট্যান্ডার্ড এসএসডির মধ্যে কোনো IOPS অ্যান্ড থ্রুপুট ও কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে না। তার মানে কি এখানে স্পিড থাকবে না? হ্যাঁ, ও মানে প্রিমিয়াম এসএসডিতে যেমন একদম একটা ইউনিট দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু বলেই দিচ্ছে একটা পারফরমেন্স ডিলে এখানে থাকতে পারে, ঠিক আছে। তো সেই জন্য আমরা সবসময় প্রিমিয়াম এসএসডি আজকের দিন আমরা ইউজ করি। তো ইনস্টেড অফ ইউজিং মানে 24 GB ওই ডিস্কটাকে ইউজ না করে আমি একটা 4 GB ডিস্ক এখানে আমি নিচ্ছি। লেটস টেক অ্যান এক্সাম্পল, ওকে যদি করি তাহলে 4 GB ডিস্কটা এখানে চলে এসছে। এনক্রিপশনের যে আমি বললাম যে ডেটাটা বাই ডিফল্ট এনক্রিপ্টেড ম্যানারে থাকবে, তাহলে ডিফল্ট এনক্রিপশন এখানে আমি দেখতে পাচ্ছি অপশন আছে। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কি নিজস্ব এনক্রিপ্টেড কি এখানে ইউজ করতে পারি? তো অ্যান্সার হচ্ছে ইয়েস, আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এখন যদি আমি এখানে ওকে করে দিই, এখন যদি এটাকে আমরা ওকে করে দিই, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার এই VM10 ডেটা ডিস্ক 0। আচ্ছা, এই লুন কারোর আইডিয়া আছে? লজিক্যাল ইউনিট নাম্বার, যাই হোক, এগুলো হচ্ছে ডিস্ক নাম্বার, ঠিক আছে। যদি কেউ আইসকাজি করে থাকে বা করা থাকে স্টোরেজ, তাহলে সেই জিনিসটা বুঝতে পারবে। যদি না বুঝতে পারে কোনো অসুবিধা নেই, আমরা যেরকম এখানে ডিস্ক অ্যাড করে থাকবো 0 1 2 3 4 করে, তাহলে একটা লজিক্যাল ইউনিট নাম্বার ক্রিয়েট হবে। তো এটা হচ্ছে আমার ডিস্কের নেম। দেখুন এখানে VM10 ডেটা ডিস্ক 0 নেম, 4 GB এখানে দেখাচ্ছে, ঠিক আছে। ডিস্ক টাইপ কি দেখাচ্ছে? প্রিমিয়াম এসএসডি আমাকে দেখাচ্ছে। হোস্ট ক্যাশিংটাও আমাদের একটুখানি ভালো করে বুঝতে হবে। বাই ডিফল্ট নান আছে। কি কি অপশন আছে নান ছাড়া? রিড অনলি অ্যান্ড রিড রাইট, ঠিক আছে। এবারে হোস্ট ক্যাশিং ব্যাপারটা কি? হোস্ট ক্যাশিং ব্যাপারটা হচ্ছে, আমাকে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। যদি আমি ক্লাউডের ভেতরে যদি আর্কিটেকচারটা ভাবি, অ্যাজিওর ক্লাউডের ভেতরের আর্কিটেকচারটা, এই আমার ভিএমটা তৈরি করেছি আমি, দিস ইজ মাই ভিএম, তৈরি করতে চলেছি। এবার এই যে ভিএমটাকে তৈরি করছি, এই ভিএমে অ্যাজিওর কি করেছে, অলরেডি আমাকে 127 GB একটা ডিস্ক আমাকে অলরেডি অফার করেছে, আর আমি আমার মতন করে একটা এক্সাম্পল সহ একটা 4 GB ডিস্ক আমি এখানে আরো অ্যাড করছি, তাই তো। এই ডিস্কটা কিভাবে এখানে অ্যাড হয়? যদি কারো স্টোরেজের আইডিয়া থাকে তো জিনিসটা বলে দিই।
কি আছে, একটা হিউজ স্টোরেজের একটা র্যাক আছে, যেটা আমি ধরে নিচ্ছি অ্যারাউন্ড ধরে নাও 5000 পিবির একটা স্টোরেজ, 50,000 পিবির একটা স্টোরেজ, হিউজ স্টোরেজ র্যাক, ঠিক আছে। এবার এই যে ডিস্কগুলো ক্রিয়েট হচ্ছে, এই ডিস্কগুলো কিন্তু ডাইরেক্টলি এই ভিএমএ কিন্তু অ্যাটাচ করা হয় না। একটা এরকম একটা হিউজ স্টোরেজ র্যাক থাকে, যখনই কোনো ভিএম ক্রিয়েট হয় এই ডিস্কটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রিয়েট হচ্ছে এইখানে স্টোরেজ র্যাকে, ঠিক আছে। এবং এই ডিস্কটাকে আইসকাজি সার্ভিসের থ্রু দিয়ে এই ভিএমএ অ্যাড করা হয়। ভার্চুয়াল মেশিনে ঢুকে তুমি বুঝতেই পারবে না যে এই ডিস্কটা তুমি ভায়া নেটওয়ার্ক ইউজ করছো, মানে যা সেভ করছো সেটা কিন্তু এই সেন্ট্রাল স্টোরেজে গিয়ে সেভ হচ্ছে। তো তুমি এটা বুঝতেই পারবে না যে এই ডিস্কটা তোমার কাছে ফিজিক্যালি, আমরা কি জানি একটা সার্ভার তৈরি করবো, সেখানে ফিজিক্যাল ডিস্ক অ্যাটাচ থাকবে, তাই তো। এখানে তুমি বুঝতেই পারবে যে ডিস্কটা তোমার কাছে ফিজিক্যালি কানেক্টেড না, এই ডিস্কটা অ্যাকচুয়ালি একটা সেন্ট্রাল সার্ভারে কিন্তু ক্রিয়েট করা, মানে সেন্ট্রাল সার্ভার থেকে অ্যাজ আ ভার্চুয়াল ডিস্ক শেয়ার করে এখানে অ্যাটাচ করা আছে। ব্যাপারটা বলতে পারলাম। এবার এখানে একটা জিনিস বোঝাইতে হবে, এই যে ধরে নিচ্ছি 50,000 পিবির যে স্টোরেজটা আছে, এ কি শুধু আমাকেই অফার করছে না, এরকম মানে 100 ভার্চুয়াল মেশিন আছে, কয়েকশো ভার্চুয়াল মেশিন আছে, তাদের সবাইকে স্টোরেজ অফার করছে, সবাইকে কিন্তু অফার করছে। যার যেরকম ডিস্ক দরকার তার সেরকম এখানে পার্টিশনটা হচ্ছে, এবং সেই পার্টিশনটা কি হচ্ছে ওই পার্টিকুলার ভিএমএর সাথে গিয়ে অ্যাড হয়ে যাচ্ছে, বলতে পারলাম। এবার যখন এই ভিএমএ আমি যখন রিড বা রাইট করি, তখন সেটা কোথায় গিয়ে রিড রাইট হচ্ছে, এই পার্টিকুলার স্টোরেজে গিয়ে আমার রিড রাইট হচ্ছে, ঠিক আছে। এবারে অনেক ক্ষেত্রে এরকম মানে পসিবিলিটি থাকতে পারে যে আমার স্টোরেজে ধরে নিচ্ছি যে ভিএমগুলো এই স্টোরেজটাকে ইউজ করছে, যে ভিএমগুলোর মধ্যে এই স্টোরেজ থেকে ডিস্ক অ্যাসোসিয়েট করা হয়েছে, তো সবাইকারই একটা রিড রাইট অপারেশন চলছে। তাহলে যদি সবাইকারই রিড রাইট অপারেশনটা চলে, কখনো না কখনো আমি আবার একটা লেটেন্সি ফেস করতে পারি কি পারি না? পারি। যে আমি কোনো কিছু ডিস্কে রিড করতে চাইছি, সেটা রিড হতে অনেক সময় লাগছে, বা রাইট করতে চাইছি, রাইট হতে অনেক সময় লাগছে। সেখানে আমার কাছে একটা অপশন আছে, মাইক্রোসফট একটা অপশন তৈরি করে দিয়েছে, ইটস আ টাইপ অফ মেমোরি ইউএসএ, ঠিক আছে, যেটা একটা ক্যাশিং মেমোরি টাইপের এখানে একটা জিনিস ইউজ করছে, যে যদি আমার হিউজ লেটেন্সি থাকে এই স্টোরেজে ডিস্ক রিড রাইট করার জন্য, তাহলে আমি যদি কিছু রাইট করতে চাই, ওটা ইনস্ট্যান্ট রাইট হয়ে গেল, আমি দেখতে পেলাম, কিন্তু সেটা এখন কিন্তু সেন্ট্রাল স্টোরেজে কিন্তু রাইট হবে না, সেটা কি হবে, একটা মানে ফর আ টেম্পোরারি পিরিয়ড এই ক্যাশ মেমোরিতে গিয়ে কিন্তু সেভ হয়ে যাবে, এবং পরবর্তীকালে ওটা ডিস্কটা ট্রান্সফারও হয়ে যাবে। তার জন্য আমার যে রিড রাইট পারফরমেন্সের যেটা ডিলে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ডিলে হলো না। ব্যাপারটা বলতে পারলাম। সিমিলারলি যদি কোনো কিছু আমাকে রিড করতে হয়, খুব ফ্রিকুয়েন্টলি কোনো ডেটা আমি হয়তো রিড করছি, বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডেটা আছে যেটা খুব ফ্রিকুয়েন্টলি আমার অফিসে সব আমার যারা ইউজার আছে ওই পার্টিকুলার সাবজেক্টের ওপরে বারবার কিন্তু রিড অপারেশন যাচ্ছে, তাহলে কি হবে, ও কিন্তু ওটাকে বারবার স্টোরেজ থেকে কিন্তু রিড অপারেশনটা করবে না। ও কি করবে, যদি দেখে এই পার্টিকুলার সাবজেক্টের উপর রিড অপারেশন বেশি হচ্ছে, ও অলরেডি ওনার ক্যাশ মেমোরিতে এনে পরে কিন্তু রেখে দেবে, আর আমি ক্যাশিং থেকে বারবার কিন্তু ওটাকে আমি রিড করতে পারবো। তো এখানে হোস্ট ক্যাশিং মানে হচ্ছে ঠিক এক্স্যাক্টলি তাই, যে এই যে ডিস্কটা আমরা এখানে ক্রিয়েট করছি, এখানে কি আমি হোস্ট ক্যাশিং এনেবল করতে চাইছি? যদি হোস্ট ক্যাশিং আমাকে এনেবল করতে হয়, আমি কি এটা রিড অনলি মোডে চাইছি, যে শুধু রিড যখন করবো তখন ক্যাশিং হবে না, রাইটের ক্ষেত্রেও আমি রিড রাইটের আমি হোস্ট ক্যাশিং করতে চাই, ঠিক আছে। তো যেটা আমরা চাই, যদি আমরা রিড রাইট চাই, তাহলে আমরা রিড রাইট এখানে আমরা সিলেক্ট করে নিলাম। এবার যখন আমি এখানে ডিস্কটা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, এবার যদি আমি এখান থেকে নেক্সট যদি রিভিউ প্লাস ক্রিয়েটে গিয়ে যদি এই ভিএমটাকে ক্রিয়েট করে দিই, আমি দেখতে পাবো অ্যালং উইথ দ্যাট 127 জিবি এই 4 জিবি ডিস্কটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। চল একবার গিয়ে পরে দেখি, নেটওয়ার্কিংয়ে যাবো না, ম্যানেজমেন্টে যাব, ম্যানেজমেন্ট অপশনে গিয়ে পরে আমি এখানে বুট ডায়াগনস্টিককে ডিসেবল করে এখানে আমি রিভিউ প্লাস ক্রিয়েট করে এখানে আমি ক্রিয়েট করছি। লেটস ক্রিয়েট দ্য ভিএম। তারপরে আমরা ভিএমটাকে রিমোট লগ ইন করে পরে দেখবো ওই 4 জিবি ডিস্ক যেটা আমরা নিয়েছিলাম সেটা আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। আচ্ছা, এখানে যে ক্যাসেটটা যেটা হচ্ছে ক্যাশ মেমোরি এটা হচ্ছে, ওটা যদি আমি নান করতাম তাহলে কি আমার মানে টাকা কম লাগবে? কারণ ওখানে তো ওরা একটা মেমোরি অ্যালোকেট করছে না আমার জন্য এক্সট্রা, যখন আমরা রিড রাইট সিলেক্ট করছি এটা কি ডিফারেন্ট? ডিপ্লয়মেন্টটা কমপ্লিট হয়ে যাক। ওই 4 জিবি ডিস্কটা তখন নাম ছিল VM10 ডেটা ডিস্ক 0,
এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সো ডেপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে গেছে। চলুন রিসোর্সে যাই আমি। এবার আমি রিসোর্সে গিয়ে আগে এই ভিএমটাকে কানেক্ট করব। আমি রিমোট ডেস্কটপ কানেকশনসের ভেতরে আসছি। রিমোট ডেস্কটপ কানেকশনের ভেতরে এসে পরে এখানে আমার কি হচ্ছে 40.122.109.90, ঠিক আছে। তো এখানে আমি এই পাবলিক আইপিটা আমি এখানে দিলাম। পাবলিক আইপিটা এখানে আমরা দেখতে পাচ্ছি না। কুশল দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি, কানেক্ট করি। কানেকশন হয়ে গেছে, ঠিক আছে। এইবারে যদি আমরা এখানে চলে আসি, এই সার্ভারের ডিস্ক ম্যানেজমেন্টে যদি আমরা চলে যাই, এখানে একটুখানি দেখাই। এই ডিস্ক ম্যানেজমেন্টে গেলে পরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটু দেখিয়ে দিই। এখানে 127 জিবির কি হয়েছে, আমাকে এখানে একটা ডিস্ক কিন্তু অফার করেছে। আচ্ছা, এখানে আমি একটা দেখাই, এখানে একটা টেম্পোরারি স্টোরেজ আমাকে এখানে অফার করেছে, যেটা আমরা জানি অনেক সময় আমরা নর্মালি আমরা অন প্রিমাইসেসে কী করি, এটা আমরা আমাদের সিস্টেম থেকে আমরা সি ড্রাইভ থেকে ইউজ করি, বাট এখানে একটা টেম্পোরারি স্টোরেজ অফার করেছে, যেটাকে আমরা বলি না পেজ ভলিউম। যেমন আমরা লিনাক্সের করলে আমরা একটা সোয়াপ পার্টিশন ক্রিয়েট করি, ঠিক আছে। তো ফর দ্য মানে বেটার পারফরমেন্স একটা টেম্পোরারি স্টোরেজ অ্যাড করেছে, অ্যান্ড ইট ইজ হাইলি রেকমেন্ডেড যে আমরা এখানে আমাদের কোনো ডেটা রাখবো না। আমি কিন্তু দেখতে পাবো এটা। আমি যদি এখানে যাই, আমার ডিসপিসির ভেতরে আমি কিন্তু দেখতে পাবো স্টোরেজটা দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে। ইট ইজ হাইলি রেকমেন্ডেড যে আমরা এখানে কোনো ডেটা আমরা রাখবো না, নট ইভেন ইন আওয়ার বুট ভলিউম, ঠিক আছে, সি টাইপের রাখবো। এবার এখানে দেখাই, দেখতে পাচ্ছি একটা 4 জিবির ডিস্ক এখানে অ্যালোকেট করেছে, ঠিক আছে। এবার যদি এই ডিস্কটাকে আমাকে ইউজ করতে হয়, আমাকে যেটা করার এখানে ইনিশিয়ালাইজ ডিস্ক করতে হবে, নিয়ে আমাকে ডিস্কটাকে অনলাইন মোডে এসছে। এবার যদি আমি চাই এখানে পার্টিশন করতে, আমি এখানে পার্টিশন কিন্তু করতে পারবো। হ্যাঁ, নিয়ে আমরা এটাকে কিন্তু আমরা ইউজ করতে পারবো। 4 জিবি ডিস্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে আমি একটা অপশন দেখাই, এখানে একটা সেকেন্ড। এখানে যদি আমি চলে আসি, আচ্ছা প্রথম থেকে দেখাই। আচ্ছা, এখানে যদি আমি আরো ডিস্ক অ্যাড করতে চাই, ইফ আই ওয়ান্ট টু অ্যাড মোর ডিস্ক, এখন তো আমার ভিএমটা ক্রিয়েট হয়ে গেছে। যদি আমাকে এখানে 4 জিবি ছাড়া আর একটা আমি 8 জিবি ডিস্ক এখানে আমি অ্যাড করতে চাইছি, তো যদি আরো 8 জিবি ডিস্ক আমাকে এখানে অ্যাড করতে হয়, তাহলে এই যে আমার ওভারভিউ যে মানে আমরা VM10 যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, এই লেফট হ্যান্ড সাইডে দেখুন এখানে সেটিং বলে একটা অপশন আছে। সেটিং এর নিচে এখানে দেখুন ডিস্ক বলে একটা অপশন আছে, দেখা যাচ্ছে তো। এই ডিস্ক অপশনে যদি আমরা এখানে ক্লিক করি, আবার কিন্তু দেখুন ওই ডিস্কের পেজটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে, বুঝছে না। আর নতুন ডিস্ক যদি আমরা এখানে অ্যাড করতে চাই, তাহলে আবার এই অপশনটা দেখতে পাচ্ছি, ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ এ নিউ ডিস্ক দেখাচ্ছে। এখান থেকেও কিন্তু আমরা আবার যেভাবে আমরা ডিস্ক অ্যাড করেছিলাম সেভাবে আমরা ডিস্ক এখানে অ্যাড করতে পারবো। এখানে ডেটা ডিস্ক নেম আমাকে দিতে বলছে, সাপোজ আমি দিচ্ছি VM10_data disk 1 নাম দিলাম, ঠিক আছে। সাইজ, এটা আমরা প্রিমিয়াম এসএসডি থেকে অন্য কিছুও করতে পারি না। হ্যাঁ, সাইজ, ঠিক আছে। সাইজ যদি আমরা এখানে দিতে চাই, এখানে আমরা এডিট অপশনে যাব। কি করে গেলাম বুঝতে পারলেন কি? আচ্ছা, আরেকবার দেখাচ্ছি। এখানে আমার এডিট অপশন, এখানে আমরা গেলাম, এখান থেকে আমরা স্ক্রল করলাম, স্ক্রল করে এখানে আমরা এডিট অপশনে গেলাম, ঠিক আছে। এডিট অপশনে গেলে পরে আমরা এবার 8 জিবি দরকার, ঠিক আছে। আচ্ছা, সোর্স টাইপ দেখুন এখানে কিন্তু এমটি ডিস্ক আছে, ঠিক আছে। তো সাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 4 জিবি দেখাচ্ছে। চেঞ্জ সাইজে যাব, ডিস্ক সাইজ সিলেক্ট করলাম 8 জিবি, নিয়ে আমরা এখানে ওকে করছি, ওকে করলাম। এবার দেখুন এখানে আমার 8 জিবি কিন্তু এখানে সাইজ কিন্তু চলে এসছে, রাইট। এখান থেকে করার পরে আমাকে এখানে বেরিয়ে গেলে চলবে না, এখানে সেভ অপশন আছে। যদি এই সেভ অপশনে ক্লিক না করি তাহলে কিন্তু এটা সেভ হবে না।
তো আমি এখানে সেভ অপশনে ক্লিক করলাম, এটা সেভ হয়ে যাবে। দেখুন কি করছে, একটা ডিস্ক এখানে ক্রিয়েট করছে এবং ডিস্কটা ক্রিয়েট করার পর এটা আপডেটিং ভার্চুয়াল মেশিন, ওটা ভার্চুয়াল মেশিনে ওটাও অ্যাড করে দেবে। ঠিক আছে, আপডেটেড ভার্চুয়াল মেশিন। ঠিক আছে, এবার যদি আমি আমার ভার্চুয়াল মেশিনে চলে যাই, এখানে দেখতে পাচ্ছি যে আমার 8 জিবির একটা ডিস্ক এখানে দেখুন অ্যাড হয়ে গেছে। জাস্ট আমি এটাকে আমি বড়, অ্যারাউন্ড 8 জিবির একটা ডিস্ক এখানে অ্যাড হয়ে গেছে। ফার্দার এটাকে আমি আবার পার্টিশন করে ইউজ করতে পারি। তাহলে যখন ভিএম ক্রিয়েট করছি সেখানে ডিস্ক কী করে অ্যাড করব, ভিএম ক্রিয়েট হয়ে যাওয়ার পরে যদি সেখানে অ্যাডিশনাল ডিস্ক অ্যাড করতে হয় কীভাবে অ্যাড করবো, দুটোই কিন্তু আমরা এখানে এক্সপ্লেন করলাম, রাইট। যদি কোনো এক্সিস্টিং ডিস্কে যদি আমাকে সাইজ যদি বাড়াতে হয়, এবং এই ডিস্কটা আমি জানি এটা আমার 4 জিবি আছে, তো এটাকে আমাকে 4 জিবি থেকে সাপোজ 16 জিবি করতে হবে, তাহলে কী করে করব? আবার আমি এখানে ডিস্ক অপশনে যাব, এখানে আমি দেখতে পাচ্ছি আমার 4 জিবির এই ডিস্কটা আছে, VM10 ডেটা ডিস্ক 0, 4 জিবির ডিস্ক কোথায় আছে, VM10 এ আছে। তো VM10 এ গিয়ে পরে এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে 4 জিবি এখানে আছে। আমার যদি এটাকে এই যে 4 জিবি যে ডিস্কটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই ডিস্কটা এখান থেকে আমি ক্রস করে দিচ্ছি, ঠিক আছে, নিয়ে আমি সেভ করছি। আপডেটিং ভার্চুয়াল মেশিন, আগে এটা সেভ হয়ে যায়, এখনই সেভ হয়ে যাবে। ওকে, এবার আমি আবার ডিস্ক অপশনে যাব, দেখি ওই 4 জিবি ডিস্কটা আমাকে এখানে দেখাচ্ছে, 4 জিবি ডিস্কটা এখানে আমাকে দেখাচ্ছে। এবার এই ডিস্কটার ভেতরে গেলাম, এটাকে আমি এখন ডিটাচ করে দিয়েছিলাম ওখান থেকে। এবার নিশ্চয়ই আমি এটার পারফরমেন্স অ্যান্ড সাইজ আমি মডিফাই করতে পারবো। আমি এটাকে কত করলাম, 16 জিবি করে এটাকে আমি রিসাইজ করে দিলাম। আচ্ছা, রিসাইজ করা মানে এ নয় যে ডিস্কটা ওটা ফরম্যাট হয়ে যাবে, ওই যে পার্টিশনটা আছে ওখানে যদি কোনো ডেটা থাকে ওটা কিন্তু ওখানে থাকবে, ঠিক আছে। তো ডিস্কটার নাম কি ছিল, এখানে রিসাইজ হয়ে গেছে সাকসেসফুলি, এখানে আমি নোটিফিকেশানে আমি এখানে দেখতে পাচ্ছি সাকসেসফুলি আপডেটেড ডিস্ক। এবার ডিস্কটার নাম কি ছিল, VM10 ডেটা ডিস্ক 0। এবার এই ডিস্কটাকে আবার আমি ওই VM এ অ্যাটাচ করতে চাইছি, ওর সাইজটাকে রিসাইজ করে পরে। তাহলে আমি আবার চলে যাচ্ছি আমার ভার্চুয়াল মেশিনের ভেতরে, আমার ভার্চুয়াল মেশিনের ভেতরে গেলাম, VM10 এর ভেতরে গেলাম। VM10 এর ভেতরে গিয়ে আবার আমি কোথায় যাব, ডিস্ক অপশনে যাব, সেটিংসের আন্ডারে। ডিস্কে গিয়ে পরে আমি এখানে কি করব, ডিস্ক অ্যাটাচ করতে হবে। এর আগের বার যে অপশনটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ এ নিউ ডিস্ক অপশনটা নিয়েছিলাম। আজকে কোনটা নেবো, অ্যাটাচ এ এক্সিস্টিং ডিস্ক, কারণ ডিস্কটা অলরেডি আমার কিন্তু ওখানে ক্রিয়েট করা আছে। তো অ্যাটাচ এক্সিস্টিং ডিস্ক যেই করবো, এখানে যে মুহূর্তে আমি ক্লিক করলাম, এখানে দেখুন আমার কাছে ব্রাউজ করে কিছু অপশন আসছে যে কোন ডিস্কটাকে তুমি অ্যাটাচ করতে চাইছো। তার মধ্যে আমার এখানে কি ছিল, VM10 ডেটা ডিস্ক 0, এটা আমাদের নাম ছিল ডিস্ক, রাইট। আমি এই ডিস্কটাকে এখানে আমি অ্যাটাচ করব। এখনো 16 জিবি দেখাচ্ছে কেন, এটা দেখে নিচ্ছি, রিসাইজ করি, আমি সেভ করি। ইট ওয়াজ অ্যারাউন্ড 16 জিবি ছিল না, ঠিক আছে। ওকে, 16 জিবি দেখাচ্ছে, রাইট। এখন যদি আমরা ভার্চুয়াল মেশিনটাতে চলে যাই, আমি কি বলেছিলাম যে পার্টিশনটা আমার আছে সেই পার্টিশনটা আমার থাকবে, তাই তো। 16 জিবি ডিস্ক ছিল, এখানে আমরা রিসাইজ করলাম, 4 জিবি পার্টিশনটা আনটাচ আছে, আরো 12 জিবি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার হলো ব্যাপারটা তাহলে, ঠিক আছে। এর মধ্যে আমি 8 জিবি ডিলিট করতে পারবো? হ্যাঁ, 8 জিবি ডিলিট করতে পারবো, মানে এইটা মানে এই টোটালটা 16 জিবি হলো, এর মধ্যে থেকে আমি চাইছি 8 জিবি ডিলিট করে দেবো, এটা কি হবে? এটা তো আনঅ্যালোকেটেড ম্যানারই তো আছে। ধরুন আমি ইউজ করছি, আমার অতটা স্পেস লাগছে না, মানে ওটাকে শ্রিঙ্ক করতে চাইছে। আচ্ছা, আমি একটুখানি বলে দিই
ডিস্ক সাইজ আমরা বাড়াতে পারি, হ্যাঁ ডিস্ক সাইজ কিন্তু আমরা কখনো শ্রিঙ্ক করতে পারি না। আচ্ছা ঠিক আছে, ডিস্কের রিসাইজ যদি করি ডিস্ক সাইজ আমরা কিন্তু কখনো শ্রিঙ্ক করতে পারি না। যে আমার হয়তো অনেক বেশি জিবি ডিস্ক লাগানো আছে, আমি চাইছি সেটাকে আমি শ্রিঙ্ক করে কম জিবিতে নিয়ে আসবো, সেটা কিন্তু আমি করতে পারবো না। তাহলে নেক্সট শর্ট রিভিশন ডিস্কের মধ্যে কি কি দেখলাম, যে যখন আমরা কোনো ভিএম ক্রিয়েট করছি সেখানে যদি কোনো অ্যাডিশনাল ডিস্ক আমাকে অ্যাটাচ করতে হয়, তাকে অ্যাডিশনাল ডিস্ক করে অ্যাটাচ করবো। যখন অ্যাডিশনাল ডিস্ক অ্যাটাচ করছি সেখানে আমরা কিছু অপশন পাচ্ছি, যে আমরা সেখানে হোস্ট ক্যাশিং এনেবল করবো কি করবো না। হোস্ট ক্যাশিং যদি এনেবল করি সেটা রিড এবং রিড রাইটের জন্য সেটা আমরা করতে পারি, রাইট। নেক্সট হচ্ছে যে যদি আমাদের কোনো ডিস্ককে রিসাইজ করতে হয় সেটা আমরা কী করে রিসাইজ করবো সেটাও কিন্তু আমরা এখানে দেখলাম। এবার নেক্সট যে টপিকটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ডিস্কের ব্যাকআপ কী করে নিতে হবে। ঠিক আছে, তো ডিস্কের ব্যাকআপটা আমরা নেক্সট ক্লাসে তাহলে স্টার্ট করবো। ওকে, যদি কারোর কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে জিজ্ঞাসা করতে পারো।